গত ক্লাসের ডাউনলোড লিঙ্কটা কি দিয়েছি আমি? জি দাদা। ওকে। না, আমরা সবসময় চেষ্টা করি যে মানে 24 ঘন্টার মধ্যে সব দিয়ে দেওয়ার জন্য। তো আমি গতকাল যেহেতু হসপিটালে ছিলাম, তো গতকাল আমরা একটা ইন্টারেস্টিং আলোচনা করেছিলাম যে কিভাবে বড় বড় বাক্য লিখতে হয়। তারপর ওয়ার্ডের যে ইস্যুগুলো কথাবার্তা বলছে, এরকম মাঝে মাঝে দুই একটা ক্লাস এগুলো পাবেন। হ্যাঁ, তা আমরা আজকে আবার আমাদের রেগুলার যে ক্লাস সেই ক্লাসে ব্যাক করতেছি, ঠিক আছে? সো হোয়াট ইজ আওয়ার রেগুলার ক্লাস? আমাদের হচ্ছে দুইটা ক্লজ শেখা হয়েছে। আমাদের উই হ্যাভ রিমেইনিং ওয়ান ক্লজ, আমাদের লাস্ট ক্লজটা বাকি আছে। একজন বলছেন আমি সুস্থ আছি কিনা। হ্যাঁ, সুস্থ আছে, আপনাদের আশীর্বাদে সুস্থ আছি। লাস্ট ক্লজটা কি? লাস্ট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। আমরা আজকে এটা শিখবো এবং এটা শিখার মাধ্যমে আমাদের নাউন ক্লজ পড়া হয়ে গেলে আমাদের কি রে ভাই, এটা আমি কি ওপেন করছি? একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, আমি মনে হয় ভুল ফাইল ওপেন করছি, গত ক্লাসের ফাইলটা বোধহয় ওপেন করছি বা অন্য কোনো কিছু ওপেন করছি। Sorry. একটু দাঁড়ান, হ্যাঁ। সরি, ক্লাস হবে হচ্ছে 11, আমি ওপেন করে রাখছি 10 নম্বর লেকচারেই ওপেন করে রাখছি। হ্যাঁ, একটু দাঁড়ান। আমাদের ওদিকে অডিও অফ, এই বড়বড় সবার অডিও অফ থাকবে। এগুলো এখন আপনি স্মার্ট মানুষজন, আপনাদেরকে এতবার বলার কিছু নেই, ঠিক আছে? ওকে। তো আমরা গত ক্লাসে অ্যাডভার্ব ক্লজ শেষ করে আমরা যেটা করেছিলাম যে কিছু সেন্টেন্স মেকিং নিয়ে কাজ করেছিলাম। তো এবারে আজকে আমরা মূলত পড়তে যাচ্ছি কি, আমরা আজকে পড়তে যাচ্ছি নাউন ক্লজ। তো চলেন আমরা তাহলে শুরু করি। নাউন ক্লজে গিয়ে দেখবেন যে আপনার কি বলে, আহ একটু দাঁড়ান। নাউন ক্লজে গিয়ে দেখবেন যে আপনার একটু দাঁড়ান, টপিকের নামটা লিখে নেই, যে নাউন ক্লজ। আপনারা কেমন শিখলেন এই কয়দিনে বলেন তো একটু শুনি। আসলে কি ভালো শিখতে পারতেছেন বলে মনে হয়? খুব ভালো শিখেছি স্যার। থ্যাঙ্কস। আচ্ছা, আত্মবিশ্বাস দাদা। পূর্বের তুলনায় বেড়েছে স্যার। পেরেছে না? গুড। ভালো হওয়ার কথা, কারণ জিনিসগুলো তো খুব কার্যকরী। হ্যাঁ, এতদিন ধরে পড়াচ্ছি, ভেরি তো ইফেক্টিভ। নাম ছাড়া তেমন কোনো তো নাম পাই নাই। তাহলে আমরা আসেন নাউন ক্লজ শুরু করি। তো একটু দেরি করে ফেললাম, সরি। তো নাউন ক্লজ, নাউন ক্লজ আপনার যেটা হয় যে আমরা যেমনটা শিখেছিলাম আগে যে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, অ্যাকর্ডিংলি ওই একই নিয়ম অনুসারে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ নাউন ক্লজ, আপনি বলবেন ইট ইজ এ টাইপ অফ সাবঅর্ডিনেট ক্লজ। এটা হলো এক প্রকার সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট ইজ used as a noun in a sentence. ইন্টারেস্টিং একটা কথা বললাম, ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনাকে যে এটা হচ্ছে বাক্যেরই একটা সাবঅর্ডিনেট ক্লজ, যাকে বাক্যে আমরা কি করি, আমরা যাকে বাক্যে নাউন। নাউন হিসেবে ব্যবহার করি। নাও দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ কিন্তু কোন একটা নির্দিষ্ট জিনিসকে মডিফাই করতো, কিন্তু এই নাউন ওয়ার্ডটা কিন্তু কাউকে মডিফাই করে না। এটা একটা মজার বিষয় যে আমরা কি জানি, নাউন কাউকে মডিফাই করে না। আমরা লিখে দিচ্ছি, উই নো জেনারেলি nouns do not modify any part of a sentence. আমরা জানি যে নাউন সাধারণত কোনো পার্টকে মডিফাই করে না, ঠিক আছে? তো যেহেতু নাউন সাধারণত কাউকে মডিফাই করে না, সেহেতু এই নাউন ক্লজও কাউকে মডিফাই করে না। দেয়ারফর নাউন ক্লজেস নাউন ক্লজেস do not modify any part of a sentence. নাউন ক্লজও কিন্তু তাহলে একটা বাক্যের কোন অংশকে মডিফাই করে না। ইনস্টিড, পরিবর্তে কি করে থাকে, ইট ইজ ইউজড। ইনস্টিড কি লিখবো, যে এ এ নাউন ক্লজ ইজ ইউজড। এখন নাউন ক্লজ তাহলে কি হিসেবে ইউজ হয়? ওই যে নাউনের মতো করে। সাবজেক্ট। নাউন কিসের মতো ইউজ হয়? সাবজেক্ট, সাবজেক্ট। অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এগুলা। নাউন ক্লজও এইভাবে ইউজ হয়। ইনস্টিড এ নাউন ক্লজ ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট অর প্রিপোজিশন প্লাস অবজেক্ট।
ইন 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 এ সেন্টেন্স। এটাকে একটা বাক্যে মূলত কি করা হয়, বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এইগুলা হিসেবে ইউজ করা হয়। তার মানে আমরা এইটুকু আলোচনা থেকে বুঝলাম যে নাউন ক্লজকে বাক্যের কোনো অংশে মডিফাই করার জন্য অ্যাপ্লাই করা যাবে না, বরঞ্চ বরঞ্চ যেটা হবে সেটা হচ্ছে নাউন ক্লজ দিয়ে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো, নাউন ক্লজকে বাক্যের অবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো, নাউন ক্লজকে বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারবো। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি দাদা। তাহলে আজকে বুঝলাম কি যে সবকিছু ঠিক আছে, ভালো কথা, কিন্তু নাউন ক্লজ হিসাব নিকাশটা কিন্তু আলাদা। সো দ্যাট ইজ ওয়াই নাউন ক্লজ ইজ এ ডিফারেন্ট ওয়ান। এটা কিন্তু মডিফাই করার কাজ করে না, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি বাক্যটা কি হইতে পারে। যেমন ধরেন, আমরা ধরেন এখন আর ওই সুমন টিচার্স ইংলিশ হচ্ছে সকাল, উর্মির ফোনটা নিয়ে আসো একটু, তোমার কাকির ফোনটা নিয়ে আসো। যেমন ধরেন আপনার এই যে এতদিন ধরে যে সুমন টিচার্স ইংলিশ যে পড়াইছে 8-9টা ক্লাস, সো এগুলো তাহলে আপনাকে আর তাহলে পড়ানোর দরকার নেই, এখন আমরা একটু সুন্দর সুন্দর বাক্য লেখা ট্রাই করতেই পারি নাকি? হ্যাঁ তাহলে আমরা একটা সুন্দর সুন্দর বাক্য লিখি। আমরা কি লিখবো? আমরা লিখবো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, তিনি এটা বলেছেন। নাও দ্য কোশ্চেন, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাক্যের অবজেক্ট হচ্ছে গিয়ে কি ইট। ইট। এখন আমি যদি বলি এটি বলেছেন, এই ইট দিয়ে, আই রিপিট, এই ইট দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে উই উড উই উড অ্যাটাক ইরানস ইরানস নিউক্লিয়ার সাইটস, আমরা ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে অ্যাটাক করব। তো আমি বললাম যে ইট দিয়ে আমি এটাকে বোঝাচ্ছি। তাহলে বাক্যের মূল বাক্যের যে অবজেক্ট ইট, যদি আপনি ইট দিয়ে প্রকৃত পক্ষেই এটা বুঝিয়ে থাকেন, তাহলে আমি বলতে তো পারি ইটের পরিবর্তে পুরো বাক্যটা বসতে পারে, পারে না বসতে? বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। পারে কিন্তু। তাহলে এই যে আমি লিখলাম ডোনাল্ড ট্রাম্প সেইড ইটের জায়গাতে কি বসাই দিলাম, পুরো বাক্যটাই বসাই দিলাম যে উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইট। আচ্ছা, হয়ে গেল। তাহলে কি হলো এই মুহূর্তে? অবজেক্টের পজিশনেই সরাসরি একটা ক্লজ এসে বসে গেল। তাহলে এই ক্লজটাকেই আমরা বলবো নাউন ক্লজ, কারণ যদি কোনো ক্লজকে বাক্যের অবজেক্ট হিসেবে ইউজ করা হয় সেটাকে আমরা বলি নাউন ক্লজ। বুঝতে পারলাম? হ্যাঁ নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট লিখে দিলাম। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে। এই যে নাউন ক্লজকে আপনি সরাসরি বসায় দিলেন অবজেক্ট হিসেবে, তো সাধারণত নিয়মটা হচ্ছে যে এটার আগে যখন বসায় দিবেন, আপনাকে দেখতে হবে এই ক্লজে কোনো পরিবর্তন আপনি করছেন কিনা। আপনি কিন্তু উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইট, এখানে কোনো পরিবর্তন করতেছেন না। যেহেতু কোনো পরিবর্তন করতেছেন না, তাই আপনি ক্লজটা বসায় দেওয়ার সময় এর আগে একটা দ্যাট বসাবেন, দ্যাট। এই দ্যাটটাই হচ্ছে গিয়ে তাহলে কি হয়ে গেল, একটা নাউন ক্লজ মার্কার হিসেবে ইউজ হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। আচ্ছা, এখন আমরা যদি একই বাক্য একটু ঘুরাইয়া বলতাম, কিভাবে বলতাম? যে ইট ওয়াজ সেইড বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই বাক্যে ইট দিয়েই আমি ধরে নিচ্ছি যে পুরো জিনিসটাকে বোঝানো হচ্ছে। আমি ধরে নিচ্ছি ইট দিয়ে ওই কথাটাকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? এই দেখেন, উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইটস, এটা কি হইলো, ইটের জায়গায় বসলো। তারপরে কি হবে? ওয়াজ সেইড বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি হলো, এখন সাবজেক্টের জায়গাতেই একটা নাউন ক্লজ বসলো। তাহলে এখানেও যেহেতু আপনি ক্লজটা কোনো চেঞ্জ না করে বসিয়েছেন, এর আগে একটা ভদ্রলোকের মতো দ্যাট ইউজ করে দিবেন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? দাদা এই জায়গাটা আরেকটু লিখতে তো, that কেন আগে বসানো?
যখনই নাউন ক্লজ বসাবেন ক্লজের আগেই তো তার মার্কারটা আসবে, সো মার্কারটা ক্লজের আগে বসলো, সিম্পল হিসাব, ঠিক আছে? জি দাদা। ওকে, ডান। দাদা দাদা একটা প্রশ্ন ছিল এই টপিকের বাইরে যাবেন না দয়া করে। দাদা, এই টপিকের মধ্যে দাদা, বলো। এখানে উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইটস, এখানের মধ্যে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে কি দ্যাট আসবে? ভাই আমি চেঞ্জ করা পড়াইছি, টপিকের বাইরে যান কেন? আপনি শুধু বলেন যে এইটুকু বুঝছেন কিনা, সেটা আমাকে বলেন, বুঝছেন? হ্যাঁ দাদা, বুঝছি। চেঞ্জ হলে কি হবে ওটা আমি পরে আলোচনা করবো, এটা পরের আলোচনা। আমি সব ভাই 10 নম্বর 11 নম্বর ক্লাসে যদি একই কথা বলতে হয় যে টপিকের বাইরে যায়েন না, এইটুকু পড়াইছি দ্যাট, এইটুকুই মনে রাখি। কারণ সুমন ভাই তো বলেই দিছে আচ্ছা আমি যতদিন পরে বলে আসলাম যে আপনাদের প্রশ্ন ক্লিয়ার হবে, প্রশ্ন করেন না, অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে না? আগের প্রশ্নগুলো বলেন তো, ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। দাদা। হয়েছে, সো ইউ শুড হ্যাভ সাম ফেইথ যে না উনি ক্লিয়ার করবে। এই আলোচনাটা একটু পরেই আছে। ট্রাই টু বি স্মার্ট পারসন। একজন স্মার্ট পারসনের প্রথম লক্ষণ হচ্ছে তাকে বুঝাই দিলে সে বুঝে, একবারে না বুঝুক, দুইবারে না বুঝুক, তিনবারে না বুঝুক, সে বুঝবে, ঠিক আছে? আর এটা একটা সিম্পল জিনিস যে আপনাকে যেটুকুতে প্রশ্ন করা হয়েছে ওর মধ্যেই থাকবেন, ওর বাইরে আপনি যাবেন না। এইটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝছি, এটুকু এইটুকু বুঝছি দাদা। বুঝলেই হবে, ঠিক আছে? দরকার নেই। তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে যেখানে আমি ক্লজটা বসাই না কেন নাউন ক্লজ হিসেবে এনে কোনো প্রকার কোনো চেঞ্জ করা ছাড়া, তখন আমি চুপ করে একদম সুন্দর করে ভদ্রলোকের মতো একটা দ্যাট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে? দ্যাট উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইট ওয়াজ সেড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি হলো? এখানে নাউন ক্লজ অ্যাজ এন সাবজেক্ট, আমি তাহলে এটা এখানে নোট করে দিই, নাউন ক্লজ অ্যাজ অ্যাজ এ সাবজেক্ট, আমি লিখে দিলাম অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা এইটুকু ধরতে পারছি সবাই, ঠিক আছে? আমাদের আশা করি কোনো সমস্যা নাই। এইবার দেখেন আমরা একটা মজার জিনিস শিখবো। তাহলে সাবজেক্ট হিসেবে পারলাম, অবজেক্ট হিসেবে পারলাম, আমরা একটু আহ, আমরা একটু কি বলতে পারে কমপ্লিমেন্ট হিসেবে পারবো একই জিনিস। তারপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পারবো, যেমন ধরেন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দেখি, ঠিক আছে? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কি বলে যে আমাকে একটু জল দিয়েন তো বৌদি, আমাকে একটু দাঁড়ান ভাই, আমাকে একটু জল দেন, জল খাবো, গলা শুনে গেছে, ঠান্ডা জল দেবো। জলবৎ তরলম। একটু বৌদিকে বলো আমাকে একটু ঠান্ডা জল দেবো। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? আমরা দুইটা বাক্য লিখলাম, ঠিক আছে? যে কিভাবে নাউন ক্লজকে আমরা এই সাবজেক্ট অফ সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি, তারপর হচ্ছে নাউন ক্লজকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? এবার মনে করেন আমি মনে করেন একটা বাক্য লিখলাম, থ্যাংক ইউ, আমার মুখ হলে একদম তিতা হয়ে রয়েছে, বুঝছেন? এমন এক মার্কা মারা জ্বর হয়েছে, একদিনে চলে একদম কাবু করে ফেলছে আমার। ওকে, তো একজন কি বলছেন সাউন্ড অনেক কম, বুঝতে পারছেন? আপনারা সবাই শুনতে পারছেন আমার ক্লিয়ারলি? স্যার ক্লিয়ার তো? দাদা কথাটা হচ্ছে মানে খুব আস্তে, ভলিউম খুব স্লো, না আমি তো স্যার নর্মালি, না আমাদের দাদা, এখানে তো ঠিক ঠিক আছে। আছে। তাহলে অনেক আপনাদের ডিস্টার্ব, সমস্যা। একটু কম। আচ্ছা, তাহলে দেখেন এইবার আমরা কি করব? নাউন ক্লজ বানাবো হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট মনে করেন বানাইকে র্যান্ডমলি, ঠিক আছে? আমি মনে করেন বললাম যে আমি মনে করেন বললাম যে কি বললাম, এখন আসলে এটা বুঝাতে গেলে একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য ভাবছি কি বাক্য দিয়ে বোঝানো যায়, ঠিক আছে? আম, আচ্ছা এটা বুঝাচ্ছি পরে, হ্যাঁ? এটা আমি হাতে রাখলাম, আমি আজকেই বুঝাবো, সমস্যা নেই, একটু ঝামেলা আছে আর একটু আলোচনার প্রয়োজন হবে, তাই আমরা একটু আগে যাই। তো আমরা আপাতত দেখলাম যে নাউন ক্লজ কিভাবে সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে ইউজ করা হয়, তাহলে একইভাবে কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ইউজ করা যাবে, আমি দেখাবো, টেনশন নিয়েন না। এখন ওই যে যাকে আমি ধমক দিলাম যে তুই কি দ্যাট হবে, অন্য কিছু হ্যাঁ হতে দাদা। পারে, যেমন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখলাম যে হু হচ্ছে, হুম হচ্ছে, হোয়াট হুইচ হচ্ছে, দ্যাট হচ্ছে, হোয়েন হচ্ছে, হোয়ার হচ্ছে, অ্যাডভার্ব ক্লজ দেখলাম তো আরো বেশি। তাহলে নাউন ক্লজ কি শুধু ক্লজ মার্কার হিসেবে দ্যাটই হবে নাকি অন্য কিছু হতে পারে? চলেন আমরা এবার এই জিনিসটা শিখি যে নাউন ক্লজে ক্লজ মার্কার হিসেবে দ্যাট ছাড়াও কি অন্য কিছু হতে পারে কি না, এটা আমরা একটু শিখবো। আসেন আমি একটা ভাইয়া, বাক্য লিখি একটা প্রথমে। কোশ্চেন ছিল।
এই টপিকের বাইরে গিয়ে কোশ্চেন করে বিরক্ত করবেন না, বলেন। এই দ্যাটটা দাদা আমরা তো অ্যাডজেক্টিভ ক্লোজেও দ্যাট ইউজ করি, নাউন ক্লোজে সেন্টেন্সের মধ্যে দেখে কিভাবে বুঝবো সহজে যে এটা নাউন ক্লোজের দ্যাট? ভাই বারবার বলছি না, আলোচনার বাইরে যায় না, এইটুকু বুঝাইছি, এইটুকু বুঝেন, ওইটাও আলোচনাতে আছে, বুঝবেন। ভাই সময় দেন, আপনারা যে দৌড়ান কেন? দাদা যদি পসিবল একটু ভলিউমটা একটু বাড়িয়ে নিন দাদা। আমার এখান থেকে 100% ভলিউম দেওয়া আছে, একদম 100%, এবং একই ল্যাপটপ থেকে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো আই থিঙ্ক যেহেতু সবাই অনেকেই বলছেন আর সাউন্ড ঠিক আছে, তার মানে ওইখান থেকে কোনো প্রবলেম হতে পারে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সো নাউন ক্লজে এই আপনারা যে প্রশ্ন করছেন, প্রশ্নগুলো রেখে দেন, প্রশ্নগুলো রেখে দিয়ে পুরো ক্লাসটা মনোনিবেশ করেন, ইউ উইল লার্ন এ লট। সো ইনস্টিড অফ জয়নিং দ্য ক্লাস আপনি প্রশ্ন করতেছেন, ক্লাসের সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে? আমি প্রশ্ন তো নেই, টপিকের মধ্যে যেটুকু পড়াইছি এইটুকু কোনো প্রশ্ন আছে কারো? না ভাই। তাহলে বিরক্ত করেন না, ঠিক আছে? প্লিজ ভাই, পায়ে ধরে বলতেছি, এরপরে কিন্তু আমি ধমক ধমক দিব, ঠিক আছে? তো তাহলে দেখেন, তাহলে আমরা বুঝলাম কি নাউন ক্লজ কিভাবে বসে। আচ্ছা, এখন ধরেন ওই যে যাকে প্রথমে ধমক দিলাম, এই যে ওনার কোশ্চেনটা এখন সমাধান হবে যে নাউন ক্লজে শুধু ক্লজ মার্কার দ্যাট না, অনেক কিছুই হতে পারে, সেটা আমরা একটু শিখবো। তো সেটা বোঝার জন্য আমি একটা বাক্য লিখবো। আমি কি বাক্য লিখবো? আই নো ইট, আমি এটা জানি, সহজ বাক্য। এইখানে ধরে নিচ্ছি যে ইটের জায়গাতে একটা একটা ক্লজ আছে, সেই ক্লজটা কি? সেটা হচ্ছে মাই ফাদার কেম ব্যাক at night. My father came back, বা আমি মনে করেন বললাম যে রিটার্ন ফ্রম ঢাকা at night। তা আমি বললাম যে আমি এটা জানি, কি জানি? আমি বললাম যে আমার বাবা রাত্রেবেলা ঢাকা থেকে ফিরে আসছে, এটা আমি জানি, ঠিক আছে? তাহলে এটা যদি আমি জানি, আমি তাহলে কি লিখবো? আই নো দ্যাট মাই ফাদার, কেম না লিখে আমি একটু হ্যাজ কাম লিখি, তাহলে সুন্দর লাগবে শুনতে। এই যে হ্যাজ কাম লিখতে হবে কেম না লিখে, এটা আমরা রিটেন এই টেন্স ক্লাসে গিয়ে বলবো, ঠিক আছে? হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা এট নাইট। আচ্ছা, আমি জানি যে আমার বাবা ঢাকা থেকে রাত্রে পৌঁছাইছে, ভালো কথা। এখন ধরেন আমি এখানে খেয়াল করে দেখেন, নাউন ক্লজে কোনো পরিবর্তন আনি নাই, আমি নাউন ক্লজটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি, তাহলে হবে গিয়ে কি দ্যাট। এখন যদি এই একই বাক্য আমি এইভাবে বলি, আমি জানি কে ঢাকা থেকে রাত্রেবেলা ফিরেছে, এই যে দেখেন, আমি বললাম আমি জানি কে ঢাকা থেকে রাত্রে ফিরেছে। ঢাকা থেকে রাত্রে ফিরেছে ইংলিশ কি? হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা এট নাইট। যখনই আমি কে বললাম, এই কে বলতে গিয়ে আমি কিন্তু মাই ফাদারটা বাদ দিয়ে দিলাম। এবার আপনি একটু অ্যাডজেক্টিভ ক্লজ চিন্তা করেন, যদি আপনি মাই ফাদারকে কেটে দেন, তাহলে ক্লজ মার্কার হিসেবে আপনি কি আনবেন বলেন তো বুদ্ধি করে? হু এক্স্যাক্টলি, হু আই আনবে। নো। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে বেসিক্যালি হু হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা এট নাইট। তাহলে এই হুটাই হচ্ছে গিয়ে এখানে কি নাউন ক্লজ মার্কার। ধরতে পারলাম বিষয়টা আমরা? জি হ্যাঁ ভাই। দাদা। আপনি প্রশ্ন করে ধমক খাইছেন, দেখেন অ্যান্সার কিন্তু আছে, তাই প্রশ্ন করতে হবে না। তারপর যাকে একটু আগে ধমক দিলাম যে তোমার জিজ্ঞেস করতে হবে না যে কেমনে পার্থক্য করবেন, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব, কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ, সব আছে, ওয়েট করতে হবে। এবার ধরেন আমি ওই একই বাক্যটা আবার একটু ঘুরে দিলাম, কিরকম ঘুরাইলাম? যে আমি জানি, আমি কি জানি? আমি জানি যে কখন কখন আমার বাবা মাই ফাদার ঢাকা থেকে এসেছে। আমি জানি যে কখন আমার বাবা ঢাকা থেকে এসেছে। মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা। এখানে কখন বলতে গিয়ে আমি কোনটুকু বাদ দিয়ে দিলাম বলেন তো বুদ্ধি করে? এট At নাইট। night. নাইট। নাইট। আমি পয়েন্ট at বসাবো। night বাদ দিলাম, তাহলে at night এর পরিবর্তে কি আসা উচিত বুদ্ধি করে বলেন তো দেখি? ওয়েন। When বসবে। এই, দেখছেন, ধরে ফেলছেন কিন্তু বিষয়টা। তার মানে থিংস ইজ ভেরি ইজি। আমি এই জন্য বারবার বলি যে ঠান্ডা মাথায় ক্লাস করবেন, ভাই তোমার ক্লাসে সব দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে আই নো হোয়েন মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা। আচ্ছা, এখন ধরেন আমি একটা বাক্য বললাম, ঠিক আছে? আমি একটা বাক্য বললাম যে আমি জানি, আই নো। আমি কি জানি? যে কোথা থেকে আমার বাবা রাতে এসেছে, রিটার্ন এট নাইট। এই রিটার্ন এট নাইট।
কোথা থেকে, তাহলে কোথা থেকে বলতে গিয়ে আমি বাদ দিলাম Where? ফায়ার From where? Where? ফ্রম ঢাকা, যেহেতু বাদ From দিলাম where? তাহলে এখানে কি হবে? From where? ফায়ার From বলতে where? ফায়ার ফ্রম Where? ফায়ার ফ্রম হয়তো এখানে লিখেছি, এটা পরে লিখবো তাই না? অ্যাট বলে নাইট। তাহলে এখানে বাক্যটা এখন কি হবে বলেন বুদ্ধি করে? আই নো where? From where From my where? father from My where my my father has father returned has at night. night. তাহলে বুদ্ধি করে কি বলতে পারি? এখানে এই যে ফ্রম হোয়ারটাই হচ্ছে নাউন ক্লজ মার্কার হিসেবে কাজ করতেছে। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো বুদ্ধি করে? জি ভাই। ঠিক আছে দাদা ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, যখন আমি এই কি বলে যে বাক্যটা কোন রকম কোনো চেঞ্জ না করে, আই রিপিট, কোন রকম কোনো চেঞ্জ না করে সরাসরি বসিয়ে দিয়েছি মানে নাউন ক্লজটাকে, তখন কি হবে? That. তখন এটা হবে হচ্ছে গিয়ে ক্লজ মার্কার দ্যাট, বিকজ আপনি কোনো প্রকার কোন রকম কোনো চেঞ্জ আপনি করেন নাই। বাট যখনই আপনি চেঞ্জ করবেন তখনই আপনাকে ওই অ্যাডজেক্টিভ ক্লজ মতো চিন্তা করতে হবে যে কোন পার্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়া পার্টটাকে আপনি আগে এনে বসাই দিবেন। আমি কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই বলেন? Yes. দাদা বুঝতে পারছি দাদা বুঝতে পারছি দাদা আচ্ছা, এখন একটা জিনিস আপনাকে বলি, এই যে ফ্রম হোয়ারটা লিখছেন না, এটা হলো একেবারে মানে মানে একদম ফর্মাল সেন্টেন্স। আপনি বলতে পারেন যে ভাই শুধুমাত্র হোয়ারটাকেই আমি আগে সরি, কপাল কি হইলো, সরি দাঁড়ান, শুধুমাত্র আমি হোয়ারটাকেই আগে নিব। আমি কি হইলো, একটু দাঁড়ান তো ভাই, কপি করতে ভুল করতেছি বারবার আমি। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র কি বলে যে এই শুধুমাত্র হোয়ারটাকে আগে নিব, ফর্মটাকে নিব না, সেক্ষেত্রে ফর্মটা আপনি পরে বসাই দিবেন। এটা একটু ইনফর্মাল, একটু ক্যাজুয়াল টোন বলে, যদিও দুইটা প্রিপোজিশন একসাথে বসছে কোনো সমস্যা নাই। আই নো হোয়ার মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাট নাইট। সুন্দর লাগে শুনতে তাই না? ভালো লাগে, খারাপ লাগে না, ব্যাড। ওকে, এগুলো মোটামুটি সবই রাইট। তাহলে আমরা এই যে কি বলে যে নাউন ক্লজটা কি বুঝতে পারলাম মোটামুটি, যে এই পর্যন্ত যা পড়াইছি, এই পর্যন্ত যা হ্যাঁ পড়াইছি দাদা বাইরে বুঝতে বুঝতে জি পারছি। ভাই। তাহলে ওই বুঝতে এক ভাই পারছি দাদা ধমক খাইছিলেন, আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে দাদা ক্লিয়ার হবে, সব ক্লিয়ার হবে, টেনশন নিয়েন না। এখন এইবার এই আলোচনাটা করার পরে আমরা এখন প্রিপোজিশনের অবজেক্ট দাদা হিসেবে দেখাতে পারবো খুব সহজে, ঠিক আছে? এবার দাদা মনে করেন আমি আপনাকে বললাম যে একটা বাক্য মনে করেন আমি লিখতেছি, ফর এক্সাম্পল র্যান্ডম একটা সেন্টেন্স বানাই, দেখেন এই সেন্টেন্সটাতে আমরা কি শিখবো। দেখেন আমরা এই সেন্টেন্সটাতে যেটা শিখবো সেটা হচ্ছে, আমি মনে করেন লিখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প is not satisfied with it. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড না। আচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে স্যাটিসফাইড না, কি নিয়ে স্যাটিসফাইড না, এই ইটটা নিয়ে একটু ভাবি আমরা, আসেন। এই ইটটা নিয়ে একটু ভাবনার বিষয় আছে। আমি বললাম ইটের জায়গাতে কি আছে, ইরান হ্যাজ প্রপোজড এ পিইএসি পিচ ডিল। ইরান একটা একটা শান্তি আলোচনার প্রস্তাব দিছে, কিন্তু সে প্রস্তাব মানতেছে না, সে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম শাটডাউন করতে চায়। তাহলে যদি আমি বলি যে ইট দিয়ে এটাকে বুঝাইছি, তাহলে বাক্যটা কি হবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সরি ইজ নট হবে তো, আপনারা বলতে পারেন না আমাকে, দেখছেন, ইজ নট হবে, ইজ নট স্যাটিসফাইড উইথ দ্যাট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি না যে ইরান ব্লা 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 দিছে। এখন দেখেন এই বাক্যটা পড়ে আপনার কাছে খুব অড লাগতেছে, যে বাক্যটা কোথায় যেন একটা খেই হারায় ফেলছে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ নট স্যাটিসফাইড উইথ দ্যাট ইরান হ্যাজ প্রপোজড এ পিচ ডিল। বাক্যটা শুনতে একটু অড লাগতেছে না? সো এটা বাক্যটা গ্রামাটিক
কারেক্ট হলেও আমরা এটাকে বলবো বাক্যটা সুন্দর লাগতেছে না। এবার তাহলে সুন্দর করব কিভাবে দেখেন, এই শিখে ফেলি, আসেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নয় যেটা কিনা ইরান প্রপোজ করছে। এই যেটা বলতে গিয়ে আমি এই যে পিচ ডিল বাদ দিয়ে দিলাম, তাহলে এই পিচ ডিলের পরিবর্তে দ্যাটের জায়গায় তাহলে কি লিখবেন বলেন তো? হোয়াট হোয়াট এক্সাক্ট, হোয়াট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট ইরান হ্যাজ প্রপোজড। অনেকে এখানে হুইচ বলতে পারতেন, কিন্তু হুইচ না, কারণ হুইচ মানে হলো কোনটি, আর হোয়াট মানে হলো যেটা। ঠিক আছে, তাহলে কি হলো? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না যেটা ইরান প্রপোজ করেছে, তাহলে এই হোয়াট ইরান হ্যাজ প্রপোজড এইটাই হইলো গিয়ে আমার এই মুহূর্তে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসা একটা নাউন ক্লজ। কারণ আমার কিছুক্ষণ আগেই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইট ছিল, ইটের জায়গাতে আমি এখন একটা নাউন ক্লজকে বসায় দিছি। আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? আসতেছি। বুঝছি দাদা এটা। ক্লিয়ার কোনো প্রশ্ন আছে? না না না। আর একবার যদি নাই। একটু কাইন্ডলি দাদা বলেন। উপরের বাক্যটাতে আই নো হোয়েন মাই ফাদার, ওখানে কি দাদা হোয়েনটাও কি নাউন হিসেবে কাজ করছে? এটা তো নাউন ক্লজ মার্কার সম্ভবত। হিসেবে ইউজ করছি। জি 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 দাদা, ঠিক আছে। এই কি যেন আসছে, একটু খোলো দরজাটা। ওকে, দাদা তাহলে লাস্টে আর একটু বলবেন কাইন্ডলি, মানে একটু বুঝতে কোনটা পারিনি এই কোনটা যে বলেন। লাস্ট লাইনটা দাদা। লাস্ট লাইনটা হচ্ছে যখন আমি বললাম যে ইরান যেটা প্রপোজ করেছে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুশি না, তাহলে যেটা বলতে গিয়ে আমি পিচ ডিল বাদ দিয়ে দিয়েছি, তাহলে পিচ ডিলের পরিবর্তে হবে হোয়াট। ঠিক আছে, কিন্তু দাদা হোয়াট দিয়ে তো পিস ডিলটা আসলে বোঝা যাচ্ছে না মানে এটাই তো পত্রিকা পড়ার হ্যাবিট কম হওয়ার কারণে এই অবস্থা। পত্রিকা পড়তে হবে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন, আমি মনে করেন বললাম আই ডো নট নো। আমি আপনি যে বাক্য খুব সহজে বুঝেন সেটা এখানে বলছি। আই ডো নট নো হোয়াট ইউ হ্যাভ সেইড। আমি জানি না তুমি কি বলছো। তাহলে বাক্যটা মেনলি কি ছিল? আই ডু নট নো ইট। এবারে ইটের জায়গাতে একটা নাউন ক্লজ ছিল। ইউ হ্যাভ, মনে করেন যে ইউ হ্যাভ সেইড এ পিচ ডিল, তুমি একটা শান্তি আলোচনার কথা বলছো। তাহলে কি হয়ে গেল? পিচ ডিল বাদ দিলে কি হবে? আই ডু নট নো হোয়াট ইউ হ্যাভ সেড ইউ হ্যাভ সেইড। মাথায় ঢুকেছে এবার? হ্যাঁ দাদা, তিনি বলেছেন হোয়াটটা বুঝতেছেন না, তার মাথায় ঢুকেছে বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি দাদা। ওকে, দাদা দাদা যে দ্যাট যে নিলে কি বাক্যটা সমস্যা? যে দ্যাট দ্যাট দিলে হবে না, দ্যাট ইরান দিলে হ্যাজ তো অন্য প্রপোজ। মিনিং হয়ে যাবে। দ্যাট মানে দাদা হলো যে, যে মানে এখানে বোঝা যাবে যে তুমি যে এসেছো সেটা আমি জানি। যেমন আমি জানি যে আমার বাবা রাত্রেবেলা ঢাকা থেকে এসেছে, বুঝতে পেরেছেন? দাদা মানে এই যে জি দাদা প্রেসিডেন্ট বুঝছি। ডোনাল্ড ট্রাম্প ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট ইরান হ্যাজ প্রপোজ, এইখানে হোয়াটটা হচ্ছে প্রিপোজিশনের। এখানে দিতে পারবা? হ্যাঁ বলেন, প্রিপোজিশনে বলেন। এটা কি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি ব্যবহার হয়েছে? না, এখানে আমি ডিরেক্টলি বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। আই ডু নট নো ইট, ইট হচ্ছে অবজেক্ট, অবজেক্টের নাউন ক্লজ হিসেবে আমি ব্যবহার করলাম। পরে না না নেব। দাদা এই যে লাস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ অডিও অন করে বললাম, আমি অডিওটা বন্ধ করেছিলাম। বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হোয়াট, এইখানে এই হ্যাঁ হোয়াটটা এটা আপনার হচ্ছে এই উইথ, এই যে আপনি দেখেন মিলান, এই যে হ্যাঁ উইথ হ্যাঁ হ্যাঁ প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে ইট, ইটের হুম, জায়গাতে পুরো নাউন ক্লজটা বসেছে। হ্যাঁ দাদা। আর স্যার ওকে, বুঝতে নিচের পারছেন? এই আই ডো নট নো এটা তো হচ্ছে বাক্যের অবজেক্ট। হ্যাঁ, এখানে হচ্ছে মূল বাক্যটাই আপনি সিম্পলি বুঝেন। আই ডু নট নো ইট, আমি এটা জানি না। ইটের জায়গাতে আমি যত কারসাজি করি না কেন এটা অবজেক্ট হিসেবেই থাকবে। আর ওইখানে ছিল নট স্যাটিসফাইড উইথ ইট, এটা ছিল প্রিপোজিশনাল অবজেক্ট। যতই কারসাজি করি না কেন এটা আলটিমেটলি এই প্রিপোজিশনের সাথেই থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা এটা এটাই। থ্যাংক ইউ এবার একটা জিনিস ঠান্ডা দাদা। মাথায় বুঝতে হবে আপনাকে। দাদা একটা ছোট্ট, বলেন কি প্রশ্ন? সেটা হচ্ছে যে বাক্যটাতে ক্লজ দিয়েছেন, মানে আপনার কথা ফার্স্ট খুব আউটকামে অস্পষ্ট, যেটা এসেছে। ঘোলাটে মনে হচ্ছে, ক্লিয়ারলি বলেন। আপনি যদি কানে হেডফোন থাকে হেডফোনটা খুলে কথা বলেন। এখন ঠিক? হ্যাঁ ঠিক আছে, এখন বলেন। আচ্ছা, বলছি যেটার সাথে ক্রস দিয়েছেন আর কি, ফার্স্ট আউটকামে যেটা এসেছে দ্যাট দিয়ে, হ্যাঁ
মানে এটাকে কোনোভাবে ইউজই করা যাবে না, ব্যাপারটা কি এমন? না না, এটা অবশ্যই যাবে। ক- গ্রামাটিক্যালি সে কারেক্ট, কিন্তু আমরা যখন ছোটবেলায় বাক্যের সংজ্ঞা পড়তাম কি পড়তাম, যে বাক্যের যোগ্যতার মধ্যে একটা বড় বিষয় হলো তার অর্থ প্রকাশ করার ক্যাপাসিটি বা প্রকাশ করা ঠিক হচ্ছে কিনা। আমি সকালবেলা দেখলাম অনেকগুলা কি বলে, অনেকগুলা হচ্ছে আপনার মাছ আকাশে উঠতেছে, গ্রামাটিক্যালি ইটসেলফ ইজ কারেক্ট সেন্টেন্স, কিন্তু অর্থ দিতে পারছে না। সো এখানেও গ্রামাটিক্যালি আপনি বসাইছেন ইরানের জায়গাতে, সরি এই ইটের জায়গাতে দ্যাট দিয়ে নাউন ক্লজ, কোনো ভুল নাই, কিন্তু মিনিংটা তো ঠিক মতো হচ্ছে না, মিনিংটা উল্টাপাল্টা মনে হচ্ছে, ঠিক আছে? না, না, আমি আমি ওই বাক্যের মধ্যে মানে বাক্যের মধ্যে পিস ডিলের কথাটা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে হোয়াটের মধ্যে ভাই মানে যে আমি বাক্য বারবার হোয়াট দিয়ে বলছি করা তো, সেটা তো জিনিসটা যদি আমি বারবার কি বলছি, গ্রামাটিক্যালি এটা রাইট। এখন আপনি যদি মনে করেন যে সুমন ভাই আমি এই মিনিংটা দিতে চাচ্ছি, তাহলে রাইট, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মিনিংটা এরকম বললে ভালো লাগতেছে না, ঠিক আছে? ইটস আপ টু ইউ। আমি আপনাকে পুরোপুরি ভাবে ভুল, পুরোপুরি ভাবে ঠিক বলতে পারবো না, ঠিক আছে? সেখানে তো দুটোকে হোয়াটসঅ্যাপ দাদা পিস ডিলকে নির্দেশ করতেছে, আর পিস ডিল দরকার থাকে। হ্যাঁ, মানে দ্যাট দিয়ে লিখলে জিনিসটা সুন্দর দেখা যায় না, কিন্তু ভুল আপনাকে আমি বলতে পারবো না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দাদা হ্যালো। মানে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমার ধরেন আমি আমার এক বন্ধুর সাথে ধরুন আমি কথা বলতেছি, তো হ্যাঁ আমি জানি যে সে একটা পিস ডিল হয়েছে সেটার কথা জানে, তো যে জানে তার ভাই সাথে আমি হোয়াট ভাই ইরান হ্যাজ ভাই ভাই প্রপোজড ভাই দিয়ে আপনার বলতে পারি। পায়ে ধরি, আপনার হাতে পায়ে ধরি, ঠিক আছে? আপনি হুদা জিনিসটা পেঁচায়েন না। আপনি যদি মনে করেন এটা দেন দেন, আমি তো বললাম গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু জিনিসটা ভালো দেখা যায় না। এবং এটা যে ভালো দেখা যায় না আপনি তখনই বুঝবেন যখন ফর এ লং পিরিয়ড আপনি ইংলিশটাকে ইউজ করবেন, ঠিক আছে? ওকে, আমি ঠিক এটুকুই আছে, বলতে পারি। আপনার ইচ্ছা, আমি তো বললাম গ্রামাটিক্যালি দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স, কিন্তু এটা ইউজ করলে ভালো লাগে না, ঠিক আছে? ওকে, সো অযথাই জিনিসটাকে কমপ্লেক্স করে ফেলেন না আমার কাছে, ঠিক আছে ভাই? আমি ওই একই কথাই না বারবার বলে অযথা যাব। অযথা করি নাই, অযথা না, লার্নিং এর জন্য করেছি আমার। না, লার্নিং এর জন্য আমি তো বলেই দিলাম প্রথমে যে পার্থক্য গ্রামাটিক্যালি দেখেন। সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু জিনিসটা ভালো লাগে না, সো আপনি এইভাবে লিখবেন না, আপনি এইভাবে লিখবেন, মানে হোয়াট ইউজ করে। এই জন্য আমি বারবার বলছি, এই মেসেজটা দেওয়ার পরেও আপনি কেন ওই একই পয়েন্ট টানছেন, এই জন্য বলছি অযথা। তারপর আমি সরি বললাম আপনাকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বললাম? দাদা একটা কমপ্লিমেন্টারি ছিল। একটা বিষয় আছে এটার সাথে, যদি অনুমতি দেন একটু, না দিলে হ্যাঁ, বলবো। কি বিষয় বলেন শুনি। সেটা হচ্ছে এখন আমি এটা বুঝছি যে এটা না উল্লেখ করা ভালো, এতটুকু বুঝেছি। হ্যাঁ 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 এখন হ্যাঁ হ্যাঁ। আমি যার সাথে ধরেন বলতেছি সে পিস ডিলের কথা জানেই না, কিন্তু তাকে আমি বলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিভাবে করব? যে ডিলের কথা জানেই না তাকেই তো ব্যাপারটা হচ্ছে কিরকম শুনেন, আমরা যখন বাংলায় কথা বলি, মনে করেন আপনার বন্ধু ডিলের কথা জানে, তা আপনি তারা কি বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে খুশি না, ইরান যেটার কথা বলছে ডোনাল্ড ট্রাম্প খুশি না, তো কখন কমিউনিকেশনটা আগায়, ঠিক আছে? তখন কি হয়, জিজ্ঞেস করে যে তা কি নিয়ে খুশি না আমার একটু কত, তখন জিনিসটা আগায়, ঠিক আছে? এখন আপনি বলতে চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ইজ নট স্যাটিসফাইড উইথ দ্যাট ইরান হ্যাজ প্রপোজড ব্লা ব্লা ব্লা, আমি বলছি সেন্টেন্সটা সুন্দর লাগে না। এখন আপনি বলতে চাচ্ছেন যে না ভাই আমি এটা লিখেই লিখবো, তখন আপনি আহ বাক্যটাকে ঘুরে পেঁচায় লিখতে পারেন, ঠিক আছে? যে প্রেসিডেন্ট অন্যভাবে প্রকাশ করেন, এইভাবে প্রকাশ করতে না করতেছে আপনাকে আমি, আপনি এইভাবে লিখেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ নট satisfied with the fact that Iran has proposed a peace deal. আপনি এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওইভাবে বললে জিনিসটা সুন্দর দেখা যায় না। এখন ভাই দয়া করে আপনি আমার আর পেঁচায়েন না, ঠিক আছে ভাই? ধরে নেন যে আমি থ্যাংক উত্তরটা ইউ, দিতে পারছি থ্যাংক না ইউ আপনাকে, দাদা, আপনি আপনার আই মাফ গট করে দ্য দিন, আনসার। ঠিক আছে? আমি বারবার বলছি যে যেইটুকু শিখাচ্ছি এইটুকুই শিখেন, এইটুকু শিখে আপনার অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? আপনার জানার আগ্রহ আছে, আপনি আরো গুগল করেন, এআই ইউজ করেন, দেখবেন অনেক কিছু জানবেন, এর মধ্যে অনেক কিছু আছে। সো এগুলোকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, কারণ এই সেন্টেন্সটা আমার শেখার কোনো প্রয়োজন নাই, আমি ওইটাই শিখলাম, ঠিক আছে? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার তাহলে? দাদা একটা কোশ্চেন ছিল। এর মধ্যে প্রশ্ন আছে না এর বাইরে আছে? দয়া করে বাইরে যায় না ভাই, এই যে প্রশ্ন শুরু এর করলে কিন্তু এর আমি ক্লাস মধ্যেই হবে না। দাদা। হ্যাঁ বলেন। আচ্ছা দাদা, এই যে উপরে যে সেন্টেন্সটা, আই নো হোয়ার মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম এট নাইট, এই সেন্টেন্সটাকে কি আমি এভাবে লিখতে পারি যে আই নো মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম হোয়ার এট নাইট? না, পারেন না। না, কখনো দেখছেন যে ক্লজ মার্কার বাক্যের এই ক্লজের ভিতরে গিয়ে ঢুকে বসে আছে? না না। দেখেন নাই, তাহলে পারেন না, সিম্পল। আমি বুঝি না আপনাদের মনে এত অদ্ভুত অদ্ভুত প্রশ্নের অবতারণা কোত্থেকে হয় যে ক্লজ মার্কেটের ভিতরে ঢুকাইবেন, আপনি বলেন তো। সরি ফর দ্যাট। ওকে,
তাহলে আমরা এগুলো ক্লিয়ার করলাম, তাহলে আমরা বুঝে গেলাম যে নাউন ক্লজ আসলে কিভাবে রোল প্লে করে বাক্যের মধ্যে। ইটস জাস্ট বিগিনিং, অনেক কিছু আছে এখানে আলোচনা করার মতো। এই যে এইবার একটা আলোচনা আছে যে ভাই আপনি তো আমাকে দেখাইলেন যে হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, হোয়েন দিয়ে অ্যাডভার্ব ক্লজ হয়, আপনি আবার আজকে হোয়েন দিয়ে কি বানাইলেন, নাউন ক্লজ বানাইলেন। যাকে ধমক দিছিলাম যে কোনটা বুঝবো, এই যে উত্তর কিন্তু আমার আছে এখানে, তাই আমি বারবার বলি শুনেন, যেটুকু পড়াই ওইটুকুই বুঝেন। এখন আমার তো কনফিউশন, হায় হায়, একই হোয়েন দিয়ে এই পাবলিক অ্যাডজেক্টিভ ক্লজ বানাইলো, অ্যাডভার্ব ক্লজ বানাইলো, নাউন ক্লজ বানাইলো, দেন হাউ আই উইল ডিফারেন্সিয়েট অ্যামং থ্রি টাইপস অফ ক্লজ। তাহলে আমাদের এখন এই জিনিসটাও বুঝতে হবে, ঠিক আছে? কারণ এটা যদিও রিটেন প্রশ্নে আসবে না, কিন্তু প্রিলিতে আপনার লাগবে, বিসিএস এ প্রায় টাইমে এই ধরনের প্রশ্ন চলে আসে। যেমন ধরেন আই সরি ইট ওয়াজ মর্নিং হোয়েন হোয়েন হি ওয়াজ রিডিং। একটা বাক্য মনে করেন লিখলাম, ঠিক আছে? এটা ছিল সকালবেলা যখন সে পড়তেছিল। আমি আরেকটা বাক্য লিখলাম যে হোয়েন হি ওয়াজ রিডিং, কমা দিয়ে আই কেম, আমি আইলাম, ঠিক আছে? যদিও এখানে হোয়েন ইউজ না করে হোয়াইল ইউজ করাটা While better, ঠিক আছে? কিন্তু আমরা হোয়েনটাকে ইউজ করতে পারলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল হবে না। কিন্তু হোয়াইল ইউজ করলে আরো ভালো, কারণ কন্টিনিউয়াস সেন্স। আপাতত এটাই রাখলাম। তারপরে কি বললাম, আই ডু নট নো, আমি জানি না, হোয়েন, তুমি কি জানো কখনো পড়তেছিল না? না, আমি জানি না, আই ডু নট নো হোয়েন হি ওয়াজ রিডিং। এই যে তিনটা বাক্যের মধ্যেই আমি দেখেন একটা গ্যাঞ্জাম লাগাই দিছি, সকল ক্ষেত্রে আমি হোয়েন হি ওয়াজ রিডিং রাখছি। এবার মনে করেন পরীক্ষা হলে ইউ আর ইন স্টিল কনফিউশন যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ, কোনটা নাউন ক্লজ, আমি এটা বুঝতেছি না। এই যে এখন এখানে এসে আমি যে বারবার বলি শুধু লিখলেই হবে না, বুঝতে হবে জিনিসটা মিনিংফুল হচ্ছে কিনা, এটা আমি শিখাবো আপনাকে, ঠিক আছে? প্রথম কথা, মানে শর্টকাট আমরা যেটা শিখি, যদি এখানে কোনো ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, সেটা চোখ বন্ধ করে নাউন ক্লজ। ইট দিয়ে সেন্সিবল ভাবে রিপ্লেস করা যায়। যেমন ধরেন ইট ওয়াজ মর্নিং, এবার যদি আমি আরেকটা ইট দেই, তাহলে কি এটা সেন্সিবল কিছু হবে? ইট ওয়াজ মর্নিং ইট, এটা কিছু হবে? না হবে না। দাদা তার মানে থার্ড এটা নাউন ক্লজ সেন্টেন্সটা হবে। কিছুই হবে না। ইট ওয়াজ মর্নিং ইট, কিছু হবে না। হোয়েন হি ওয়াজ রিডিং, এটা যদি ইট দিয়ে বসাই, তাহলে ইট কমা আই কেম, এটা কিছু হইলো? না হলো না। হয় নাই। আই ডু নট নো আই ইট, ডোন্ট এটা এখানে হয়েছে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে হচ্ছে এটা। এখানে চক্ষু বন্ধ নাউন করে ক্লজ সেগুলো একটা নাউন ক্লজ হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমি নাউন ক্লজ বুঝলাম কি, যে ইট দিয়ে রিপ্লেস করা যাবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ বোঝার উপায়টা আপনাদেরকে আমি শিখাইছিলাম, যে ক্লজ মার্কারের দিকে তাকাবেন, ক্লজ মার্কারের দিকে তাকালেই বুঝবেন যে ও কাকে মডিফাই করবে। আর যাকে মডিফাই করবে সে যদি ঠিক আগেই থাকে, তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন ধরেন প্রথম বাক্যে হোয়েন হি ওয়াজ রিডিং, ক্লজ মার্কার হচ্ছে হোয়েন, ও কাকে মডিফাই করবে? একটা সময়কে। সময়কে। আর সময়টা কি আমার আগে আছে? হ্যাঁ অবশ্যই তাহলে আচ্ছা চোখ বন্ধ করে সে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ। আর খেয়াল করে দেখেন এই দ্বিতীয়টা কিন্তু সময় নাই তার আগে, তাহলে সে কি ক্লজ বলেন বুদ্ধি করে? অ্যাডভার্ব অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব বুঝে গেছেন না? হুম। এইবার দেখেন আমি একটা বাক্য লিখি, ঠান্ডা মাথায় বুঝেন, এটা 38 বিসিএস এর প্রশ্ন ছিল, অনেক ছেলে মেয়ে প্রশ্নটা ভুল করছিল। স্ট্রাইক হোয়েন দা আয়রন ইজ হট। এখন আমি যদি বলি স্ট্রাইক ইট, এটা কি সেন্সিবলি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। হচ্ছে হচ্ছে তো, হচ্ছে। strike it, আঘাত করো। হচ্ছে তাহলে না, যেহেতু হচ্ছে না। সরি হোয়েন দা আয়রন ইজ হবে, তাহলে যেহেতু হচ্ছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি ক্লজ? নাউন ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজ এটা। অ্যাডভার্বিয়াল নাউন ক্লজ। পোলাপাইন গণহার এটা নাউন ক্লজ দিয়েছে, কারণ ভাই শিখাই দিছে যে ইট দিলে নাউন ক্লজ হয়, পোলাপাইন অ্যান্সার করছে নাউন ক্লজ, এন্ড অল অফ দেম গট জিরো, সিম্পলি জিরো। কারণ জিরো এটা হবে এখন আর কথা বলে লাভ নাই, শব্দ আছে। এখন আর কথা বলে লাভ নাই। যারা কনফিউশন থাকা সত্ত্বেও বলছে যে না এটা নাউন ক্লজ না, তাদেরকে থ্যাঙ্কস। আর যারা খুব গলা বাজায় বলছেন যে নাউন ক্লজ, তারা 1 মার্ক তো গেলই, লাগে 0.25ও গেছে ভুল করার জন্য, তাই না? সো আমি কিন্তু বারবার বলেছি যে স্ট্রাইক ইট, এটাকে আঘাত করো, ইটের জায়গায় একটা ক্লজ বসছে, নাউন ক্লজ। নো, আমি বারবার বলেছি সেন্সিবল ভাবে হতে হবে। আপনি যখন বলবেন স্ট্রাইক ইট, এই ইটের জায়গাতে যদি এমন কোনো কিছু থাকে যেটাকে স্ট্রাইক করার মতো, স্ট্রাইক করা যাবে এরকম বুঝাচ্ছে, তাহলে এটা নাউন ক্লজ হতো। যেমন বাক্যটা যদি এটা হতো
স্ট্রাইক, আঘাত করো। হোয়াট ইজ হট, যেটা গরম। এখানে হোয়াট ইজ হট একটা কি বোঝাচ্ছে? একটা বস্তুকে বোঝাচ্ছে যাকে তুমি আঘাত করবা। সেক্ষেত্রে চোখ বন্ধ করে এটা একটা নাউন ক্লজ হবে। কিন্তু হোয়েন দ্য আয়রন ইজ হট, এটা দিয়ে কিন্তু আসলে কি বোঝাচ্ছে না, এটা কোনো আসলে এটা আয়রন, বরঞ্চ এটা একটা সময়কে বোঝাচ্ছে। এম আই রাইট? হ্যাঁ, সময়কে এক্স্যাক্টলি। যখন যেহেতু গরম এটা থাকবে সময়কে তখন। বুঝাচ্ছে, তাহলে এখন বুঝতে হবে যেই সময়কে বুঝাচ্ছে সেই সময়টা কি তার হোয়েনের আগে আছে নাকি নাই? নাই। আছে। নাই হ্যাঁ, নাই স্ট্রাইকের হোয়েনের আগে সময় পাচ্ছেন কোথায় আপনি? নাই নাই তাহলে কি ক্লজ? এটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। দিস ইজ হাউ আপনাকে পরীক্ষা হলে ট্রিক্স খাটানো হবে। এগুলো তো গেল হচ্ছে আপনার বিসিএস এর প্রিলিমিনারি এক্সামের ট্রিক্স। এন্ড আইবি এর গুলো যদি দেই পরে আমার এবার ক্লাস শেষ হওয়ার পরে গালিগালাজ করবেন যে এর মাথা নিশ্চয়ই গরম হয়ে গেছে, উল্টা পাল্টা পড়ানো শুরু করছে আমার ক্লাসে এসে। দেন। ওই আলোচনায় আমি যাচ্ছি না, ঠিক আছে? এক একটা পরীক্ষার প্রশ্নের ডিফিকাল্টি লেভেল এক এক রকম হয়ে থাকে, ঠিক আছে? সো এইটুকু কি বুঝতে পারছেন আমাকে বলেন। জি ভাই। জি স্যার। জি জি এরপরে স্যার। বাকিটা প্রিলিমিনারি ক্লাসে জামিল স্যার বুঝাবে। আমার রাইটিং ক্লাসের জন্য এইটুকুই দরকার, আমি এইটুকুই আলোচনা করব। একটু লাইনে থাকেন তো, দেখছি তোকে কি হয়েছে, দাঁড়ান। এই হ্যালো। Yes. দাদা কি নেট চলে গেছে? একটু ওয়েট করতে বলছি। কি বলছে? নেট চলে গেছে নাকি? গার্জেন মামুন, বাচ্চা সবাই শুনতেছেন আমাকে? জি স্যার। জি দাদা। শোনা যাচ্ছে দাদা। এবার দেখেন, আমরা এটা বুঝে গেলাম, ঠিক আছে? দাদা একটু ব্যাপারটা কষ্ট হচ্ছে করে রিপিট করবেন তো? কি, বুঝি নাই কি বললেন। ঠিক আছে স্যার। আমি বলতেছিল ইকো দাদা হচ্ছে। আরেকবার একটু রিপিট করবেন ছোট করে? আপনি একটু ভিডিওটা দেখে নিন, কাজে লাগবে, ঠিক আছে? আমি একটু আগাই। দাদা একটু অ্যাড করি দাদা, এখানে যদি একটু নিচে দিয়ে নোট দিয়ে দিতাম তাহলে ভালো হতো। ইট দিয়ে রিপ্লেস বুঝি করলে নাই। নাউন ক্লজ, ইট দিয়ে রিপ্লেস করলে নাউন ক্লজ পাওয়া যায়, যে ওটা যদি একটু নোট দিয়ে দিতেন। একটু দেখে নিন, দেখে নিন, ভিডিওটা দেখে নিন। আমি আমার একটু আগাই, অনেক পড়া বাকি আছে তো ভাই। তাহলে এখন দেখেন, এগুলো হচ্ছে গিয়ে নাউন ক্লজের একদম রুডিমেন্টারি হিসাব নিকাশ, ঠিক আছে? এই রুডিমেন্টারি হিসাব নিকাশের মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি একটু বলি। ইউজুয়ালি নাউন ক্লজ মার্কার কখনো বাদ দেওয়া যায় না, নাউন ক্লজ মার্কার রেখে দিতে হয়, ঠিক আছে? কিন্তু এই নাউন ক্লজ মার্কারে যখন নাউন ক্লজ মার্কার হয়ে থাকে দ্যাট, এবং ক্লজটা কোনো অবজেক্টে বসে থাকে, সেই দ্যাট মাঝে মাঝে বাদ দেওয়া হয়। কখন বাদ দেওয়া হয় সেটাও আমি একটু ক্লিয়ার করি, শুনেন। তবে সেটা আলোচনা করার আগে আমাদেরকে একটু প্রিলিমিনারি গ্রামার নিয়ে কথা বলতে হবে। আমি যদি বলি যে সুমন সুমন says that সুমন says that বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এগুলো আপনারা পড়ছেন, ছোটবেলা থেকেই পড়ছেন, না পারার কোনো কারণ নাই। এখানে এখন আপনি জানেন যে সুমন সেইজ ইট, ইটের জায়গাতে একটা নাউন ক্লজ বসছে। এই যে নাউন ক্লজ বসলো, এখানে বাক্যে আমার দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে সেইজ, একটা হচ্ছে ইট। তো আমাদের সোফার যে আলোচনা, সেই আলোচনা অনুসারে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মেইন ভার্ব, আর ইজ হচ্ছে গিয়ে কি আমার নাউন ক্লজের ভার্ব। তো প্রিলিমিনারি ইংলিশে আমরা যেটা পড়ে থাকি সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচের ভার্ব, আর ইজটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের ভার্ব।
মনে আছে? হ্যাঁ স্যার। এটা তো পড়ছেন আপনারা, ভুলে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। তো যখন এই রিপোর্টিং স্পিচের ভার্বটা হয়ে থাকে কি STTB, মানে কি সে, টেল, থিঙ্ক, বিলিভ, যখন এগুলা হয়ে থাকে তখন ইউ ক্যান অমিট দ্যাট, আপনি তখন দ্যাটটাকে অমিট করে লিখতে পারেন। আই রিপিট, সে, টেল, থিঙ্ক, বিলিভ যদি হয়ে থাকে রিপোর্টিং ভার্বটা এখানে, তাহলে এই দ্যাট বাদ দিয়েও এটা লেখা যাবে, কোনো সমস্যা নাই। তবে সেটা কখন? শুধুমাত্র সে, টেল, থিঙ্ক, বিলিভ। আরো কিছু কিছু ক্ষেত্রে পাবেন, কিন্তু টোফেলে যেহেতু একদম স্পেসিফিক ভাবে আমাদের এই 4টা ভার্বের কথা বলা আছে, তাই আমরা এই 4টা ভার্ব ধরে নিলাম। বাকিগুলো আমাদের অত বেশি পাকনামি করার কোনো প্রয়োজন নাই, আমরা এইটুকুই পড়বো। ঠিক আছে, এইটুকুই পড়লে হবে। শোনেন ভাই, ইংলিশ সব শিখতে হবে না, যতটুকু দরকার ওইটুকু পড়লেই হয়ে যাবে ভাই। এইটুকু দিয়ে এই সবকিছু ক্র্যাক করছে, আর কত, আর লাগেই তো ভাই, এত লাগে না, যেটা সত্যি কথা। তাহলে মনে রাখবো কি আজকে থেকে, যে নাউন ক্লজের কোনো ক্লজ মার্কার ডিলিট করা যাবে না। শুধুমাত্র যদি রিপোর্টিং স্পিচে সে, টেল, থিঙ্ক, বিলিভ থাকে ভার্ব হিসেবে, সেক্ষেত্রে এই অবজেক্টের অবস্থানে নাউন ক্লজের দ্যাটটা বাদ দেওয়া যায়, অন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, নাউন ক্লজকে রিডাকশন করা যায় না, যেমনটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখছিলাম, অ্যাডভার্ব ক্লজ দেখছিলাম। এখন দেখেন, আমরা বলেছিলাম যে বাক্যের ইন্ট্রিগ্রাল পার্ট হওয়াটা একটা মূল বিষয় এখানে। তো নাউন ক্লজ সাধারণত রিডাকশন করা যায় না, মানে কোন স্ট্রাকচারে ফেলে আপনার এই নাউন ক্লজকে রিডাকশন করা যায় না, যেমনটা দেখেছি আমরা অ্যাডভার্ব ক্লজে বা অ্যাডজেক্টিভ ক্লজে দেখেছি। নাউন ক্লজের রিডাকশনটা হচ্ছে গিয়ে আপনার দক্ষতার উপরে নির্ভর করবে। যেমন ধরেন, আমি যদি এই বাক্যটাই বলি, সুমন সেইজ, সুমন বলে, কি বলে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তাহলে আপনি ছোট করে কি বলতে পারেন, সুমন সেইজ দা বিউটি অফ বাংলাদেশ। এখন এই যে আপনি লিখলেন যে বিউটি অফ বাংলাদেশ, এইটা আসলে কোনো গ্রামাটিক্যালি কোনো স্ট্যান্ড, মানে স্পেসিফিক কোনো নিয়মে ফেলে রিডাকশন করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আপনাকে কমন সেন্স দিয়ে করতে হয়। যেহেতু রিডাকশন করার স্পেসিফিক কোনো ওয়ে নাই, তাই আমরা বলি নাউন ক্লজকে রিডাকশন করার কোনো প্রয়োজন নাই আপনার, আপনি ইউজ করলে পুরোটা নাউন ক্লজ হিসেবে ইউজ করে। আর এখানে আমরা জানি যে এই বাক্যে সুমন সেইজ দ্য বিউটি অফ বাংলাদেশ, এখানে দ্য বিউটি অফ বাংলাদেশের জিনিসটা কি বলেন তো বুদ্ধি করে? কমপ্লিমেন্ট। না, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বা অবজেক্টে অনেকগুলো ওয়ার্ড আছে, দ্য বিউটি অফ বাংলাদেশ, তাহলে কি বলবো আমরা এটাকে? অবজেক্ট, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। অবজেক্ট। নাউন ক্লজকে রিডাকশন করলে সে নাউন ফ্রেজে কনভার্ট হচ্ছে, এই যে ফ্রেজে কনভার্ট হচ্ছে, কিন্তু এটার কোনো স্ট্যান্ডার্ড কোনো নিয়ম নাই। সো ফ্রেজে কনভার্ট করার চিন্তাটা আমরা বাদ দিয়ে দিব, কারণ আপনি ফ্রেজে কিন্তু ইউজ করে আসতেছেন আপনার রাইটিং এ, কিন্তু আপনি জানেন না যে কিভাবে রিডাকশন করতে হয়। দাদা রিডাকশনটা কিভাবে হলো একটু বলবেন? বুঝি নাই, এটা রিডাকশনটা হলো কিভাবে? রিডাকশন করি না আমি, এটা এক একটা নাউন ক্লজকে ফ্রেজে কনভার্ট করতে গেলে এক এক রকম হতে পারে। যেমন ধরেন, ইরান, ইরানের, ইরান, মনে করেন একটা ক্লজ বললাম কি, ইরান শান্তি চুক্তি প্রস্তাব করেছে। এখন এটাকে বাক্য বা ক্লজে না রেখে আমি যদি শর্ট ফর্মে বলি, তাহলে কি বলবো? ইরানের প্রস্তাবিত শান্তি চুক্তি। এখন এটাকে কোনো গ্রামারের ফর্মে ফেলে রিডাকশন করার দরকার হয় না, এটা আমরা নর্মালি বলি যে ইরানস প্রপোজড পিস ডিল, এখানে কোনো গ্রামার থাকে না আমাদের, ঠিক আছে, নর্মালি আমরা বলি। সো নাউন ক্লজকে রিডাকশন করার কোনো প্রয়োজন আমার নাই, আমাকে ক্লজটাই শিখতে হবে ভালো করে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। ওকে, এখন এখন আমরা এখন আমরা কি করব? এখন আমরা এই যে এই বাক্যটাকে নিব, কোন বাক্যটাকে নিব? একদম ওই প্রথম বাক্যটাকে নিব। এই যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড উই উড অ্যাটাক ব্লা 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 ব্লা, ঠিক আছে। এবার এই বাক্যটাকে আমরা এখানে নিয়ে আসব, নিয়ে এসে প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করব যে আমাদের মেসেজটা ক্লিয়ার আছে কিনা। আমাদের প্রথম বাক্যটা ছিল কি, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, ইটের জায়গাতেই পুরোটা বসছে, কথা কি ঠিক আছে আমার? হ্যাঁ।
আচ্ছা, এখন দেখেন এই বাক্যটাকে কত ভাবে নিউজ পেপারে ঘুরে পেঁচিয়ে লিখে। অনেক সময় দেখবেন এইভাবে লিখে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড, যেহেতু দ্যাট বাদ দেওয়া যায় তাই দ্যাটটাকে বাদ দিয়ে দেয়, এইভাবেও কিন্তু লিখে। আবার কি করে, এই দ্যাটটাকে বাদ দিয়ে এইটাকে জাস্ট একটা কমা দিয়ে দেয়, সেইড কমা দিয়ে ব্লা 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 ব্লা। তারপর কি করে, এই দ্যাটটাকে বাদ দিয়ে কমা দিয়ে ওইটাকে আবার কি করে, ইনভার্টেড কমার মধ্যে মনে হয় ঢুকায় দেয়, তাই না? দেখছেন না এগুলা? জি দাদা। দেখছেন। আবার কি করতে পারে, দ্যাটটাকে বাদ দিয়ে দেখবেন একটা এম ড্যাশ নিয়ে আসতে পারে, এটাও কিন্তু হইতে পারে, কোনো সমস্যা নেই। আবার কি হতে পারে দেখেন, অনেক ভাবে লিখতে পারে। আবার দেখবেন এইভাবে লিখতে পারে যে উই উড অ্যাটাক, হ্যাঁ, ইরানস ইরানস নিউক্লিয়ার, একটু শর্ট, নিউক্লিয়ার সাইটস, কমা দিয়ে বলতেছে সেজ ডোনাল্ড ট্রাম্প, সরি সেইজ হবে না, সেইড ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এইভাবে অনেক সময় লিখে দেখবেন। আবার অনেক সময় দেখবেন এই একই বাক্যকে, এই সেইডটাকে কেটে নিয়ে বসায় ডোনাল্ড ট্রাম্প সেইড, এই ট্রাম্পের পরে নিয়ে বসায়। আবার অনেক সময় দেখবেন এই দুইটা বাক্যকে চাইলে সে এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারে, মানে এখানে কোনো নিয়মের কোনো আগামাথা খুঁজে পাওয়া যায় না যে কত ভাবে সে লিখতে পারে। এই যে এইভাবে অনেক সময় লিখতে পারে। তো যেইভাবেই লিখুক না কেন আপনাকে পড়ে বুঝতে হবে যে এগুলা সবই আবার এখানেও দেখবেন ইনভার্টেড কমা ইউজ করা হয়, ঠিক আছে? তো যেইভাবেই সে লিখুক না কেন বুঝতে হবে যে এগুলা সবই হচ্ছে কি আপনার মূলত এই নাউন ক্লজেরই একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। দাদা 4 নম্বর এবং 5 নম্বর বাক্য দুটোর মধ্যে অর্থগতভাবে কোনো যদি কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, সব সেম। না দেখবেন যে দাদা, যখন আমরা কমা inverted ব্যবহার comma। করলাম মানে ওই যে উই উড অ্যাটাক ইরান নিউক্লিয়ার সাইট, আর হচ্ছে এম ড্যাশ দিয়ে যখন বললাম, মানে আমরা তো বলেছেন যে এম ড্যাশ দেওয়া মানে এমফাসাইজ করা কোনো একটা জিনিসের উপর বা এক্সপ্রেশন এখন চেঞ্জ করা। মানে আপনি যখন বাংলা লিখবেন তখন কোনো পার্থক্য নেই, ওই যে যখন এম ড্যাশ ইউজ করলে তার পরের অংশটাতে একটু জোর দেওয়া হয়, মনে করেন জি জি দেখবেন যে বিবিসি যখন বলে তখন কিন্তু দেখা যায় জোর দেয় যে উই উড অ্যাটাক ইরানস নিউক্লিয়ার সাইট সেইড ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরের অংশে জোর দিচ্ছে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? জি দাদা। তার মানে কি এগুলা সবগুলাই হচ্ছে আপনার নাউন ক্লজেরই একটা ভ্যারিয়েগেটেড প্রেজেন্টেশন স্টাইল। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি, কিন্তু লার্নিং এখানেই শেষ হয় নাই, লার্নিং এর অনেক কিছু এখনো বাকি আছে। সো একটু ওয়েট করেন। এই যে লার্নিংটা হইল, একটা জিনিস আমরা যদি একটু ক্রিটিক্যালি অবজার্ভ করি, আমরা দেখব যে দ্যাট যুক্ত নাউন ক্লজ ছাড়া অন্য যতগুলো নাউন ক্লজ আছে, আই রিপিট, দ্যাট যুক্ত নাউন ক্লজ ছাড়া অন্য যতগুলো নাউন ক্লজ আছে, প্রত্যেকটা নাউন ক্লজ আপনি দেখবেন যে একটা প্রশ্ন প্রশ্ন ভাব করে, যে আমি জানি কে ঢাকা থেকে রাত্রে এসেছে, আমি জানি কখন আমার বাবা ঢাকা থেকে এসেছে, আমি জানি কোথা থেকে আমার বাবা রাত্রে এসেছে। একটু প্রশ্ন প্রশ্ন টোন ক্রিয়েট করে, কিন্তু আদতে পুরোপুরি প্রশ্ন না। কারণ কি? কারণ প্রশ্ন হলে যখন বলবেন যে হোয়েন মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম ঢাকা, সেক্ষেত্রে হ্যাজটা আগে আসার কথা ছিল, কিন্তু আগে কিন্তু আসে নাই, যেই কারণে পুরোপুরি প্রশ্নের টোনটা ক্রিয়েট হয় নাই, ঠিক আছে? এই জন্য এই জিনিসটাকেই অনেক সময় বলা হয় এমবেডেড কোশ্চেন। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। হ্যাঁ স্যার। এটাকে দাদা, বলা বুঝতে হয় পারছি। এমবেডেড কোশ্চেন। এই এমবেডেড কোশ্চেন আপনারা কিন্তু পড়ছেন, বিভিন্ন সময় পড়ছেন। যেমন ডু ইউ নো, তুমি কি জানো, হু এম আই, তুমি কি জানো, এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম ছোটবেলা থেকেই বিসিএস পরীক্ষাতে আসে। তো আমরা দেখেও এসেছি, বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখেছি। তো এই প্রশ্নটা আমরা অনেকেই ভুল করি, অ্যাডমিশন টেস্টে ভুল করেছি, যে প্রশ্নটা মেইনলি বাক্যটা কি ছিল, আমরা হু এম আই, সরি ভুল টাইপ করছি, এম আই। তো আমরা প্রশ্নবোধক দেখে হু এম আই কারেক্ট ধরে নিই, কিন্তু আসলে কিন্তু কারেক্ট না।
কারণ এখানে মেইনলি বাক্যটা ছিল কি, ডু ইউ নো হু আই এম। হু ইউ আই নো ইট, তুমি কি জানো, তুমি কি জানো। এবার আয়ের জায়গাতে, ইটের জায়গাতে কি ছিল, যে ইটের জায়গাতে ছিল হচ্ছে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এবার তাহলে কি হবে, ডু ইউ নো দ্যাট আই অ্যাম এ টিচার, TEACHER, প্রশ্নবোধক সাইন। প্রশ্নবোধক সাইনটা কোত্থেকে আসলো, আমার মূল বাক্য ডু মূল ইউ নো বাক্য। ইট থেকে আসলো। কথা বুঝতে পারছি। জি দাদা। এখন যদি বলি তুমি কি জানো, তুমি ডু ইউ নো আমি কে, এই আই এম আমি, কে বলতে গিয়ে আমি এই টিচারটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে প্রশ্নবোধক সাইনটা আমি রাখলাম। এখন কে এর জন্য দ্যাটের জায়গায় তাহলে কি বসবে বলেন তো বুদ্ধি করে, হু হু। তো অনেকেই বলে বসবে। কেন ভাই, এটা তো অবজেক্ট, কিন্তু এটা তো ইনেসেন্স কমপ্লিমেন্ট, আইকেই বোঝাচ্ছে, এই কারণে হু হবে। তো খেয়াল করে দেখেন, এই যে এমবেডেড প্রশ্ন হু আই এম, রিয়েল প্রশ্ন তখনই হবে যখন এমটা আই এর আগে যাবে। তাই এটা কিন্তু রিয়েলি প্রশ্ন না, এটা হু আই এম হবে। বুঝতে পেরেছেন? ওটা এমবেডেড কোশ্চেনের আলোচনাটা আরেকবার, হুম। এমবেডেড এর আলোচনাটা এটা আরেকবার যেহেতু কোয়েশ্চেন মার্ক না, তাহলে কোয়েশ্চেন মার্ক দিয়েছেন কেন হু আই এম এর পরে? এখানে প্রশ্নটা কিন্তু ও আচ্ছা, সরি, ডু ইউ আই নো, এম সরি। এখানে না, আমার প্রশ্ন হলো ডু ইউ নো ইট। হ্যাঁ, বুঝতে পেরেছি, এইরকম বুঝতে প্রশ্ন, পেরেছি, ঠিক আছে। এই ইটের জায়গাতে আমি যা মন চাই তাই করতেছি, কিন্তু প্রশ্নবোধক সাইন রেখে আমাকে করতে হচ্ছে। তাহলে যখন আমি নাউন ক্লজটাকে ইউজ করলাম, হু আই এম, তো অনেক ছেলে মেয়েই প্রশ্ন করে যে ভাই প্রশ্নবোধক সাইন আছে তো হু এম আই হওয়া দরকার, কিন্তু না, এটা বেসিক্যালি একটা নাউন ক্লজ, তাই অক্সিলারি ভার্বটাকে আগে নেওয়া যাবে না। সো উত্তরটা হবে ডু ইউ নো হু আই এম, হু এম আই হবে না, হু এম আই বললে নর্মাল প্রশ্নই হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন আছে, আমি যদি বলি হু এম আই, আমি কে, এবার বুঝেন, এই যে ডু ইউ নো হু আই এম, এখানে হু আই এম এর যে বাংলা, মানে আক্ষরিকভাবে বাংলা, আর হু এম আই এটার যে আক্ষরিকভাবে বাংলা, এটা কিন্তু একই লিখবেন, আমি কে। প্রথমটা লিখবেন তুমি কি জানো আমি কে, তারপর প্রশ্নবোধক সাইন। দ্বিতীয়টা লিখবেন আমি কে, তারপর প্রশ্নবোধক সাইন। আপনি এই একই জিনিস লিখবেন না? হ্যাঁ হ্যাঁ জি স্যার স্যার। কিন্তু যখন ওরাল কমিউনিকেশনে যাবে তখন বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। একটা বলতেছে তুমি কি জানো আমি কে, এখানে দেখেন কে এর উপরে কোনো স্ট্রেস দেওয়া হচ্ছে না, কিন্তু পরেরটায় হু এম আই তখন বলছে আমি কে, এ দেখেন কে এর উপরে কিন্তু একটা স্ট্রেস চলে যাচ্ছে। এই স্ট্রেস ক্রিয়েট করার জন্যই ইংলিশম্যানরা কি করেছে, এমটাকে আগে নিছে, আর বাঙালিরা কি করছে, কে এর উপরে জোর দিয়ে দিছে। So, এই হলো এমবেডেড কোশ্চেন আর নর্মাল কোশ্চেনের পার্থক্য। বুঝতে পারছেন? হুম হ্যাঁ তো স্যার। এমবেডেড কোশ্চেন ডিরেক্টলি প্রশ্ন না অ্যাকচুয়ালি। তো নাউন ক্লজেরই একটা ভিন্ন ফর্ম হচ্ছে আমার মতো এমবেডেড কোশ্চেন হিসেবে বলা যেতে পারে, আর কিছুই না। তাহলে আশা করি আমরা এই আলোচনাটা ধরতে পারছি, না আজকে আলোচনাটা ধরতে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ডান। এইবার আমরা একটা সুন্দর বাক্য বানাবো এবং বাক্যটা দেখব যে কত বড় হতে পারে। বলেন আপনারা আজকে যেহেতু তিনটা ক্লজ দেখলেন, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, নাও ইউ গাইস টেল মি কত ওয়ার্ডের বাক্য লিখতে চান আজকে, বলেন। 100। 50 50। 50 বা 100, 50 থেকে 100 আমাদের এই রেঞ্জে একটা বাক্য লিখতে হবে, টু প্রুভ দ্যাট আমরা একটা জিনিস শিখছি। এবার বলেন টপিক কি? স্যার অয়েল আমাদের ক্রাইসিস টিকেট নিয়ে লিখি টিকেট কালকে। বুক অয়েল নিয়ে বলেন। ক্রাইসিস। ওকে, ডিল পাক্কা যান, অয়েল ক্রাইসিস। টিকেট আপনার বুক নিয়ে অনেকেই যে বলবেন। আমি বারবার বলি, কারণ আমি এই দুর্নামটা বারবার এখান থেকে উঠতে চাই যে আমি আপনাকে কঠিন জিনিস পড়াচ্ছি না, আমি আপনাকে সেন্টেন্সের একেবারে ভিতরে নিয়ে অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করছি যে শিখেন। আপনি ভয় পান, ঠিক আছে, তো ভয় পাওয়া যাবে না। তা আমরা অয়েল ক্রাইসিস নিয়ে লিখি। এখন দেখেন, আপনি যদি এই 11টা ক্লাস মন দিয়ে করে থাকেন, ইউ শুড হ্যাভ সাম রবাস্ট আন্ডারস্ট্যান্ডিং ইন টার্মস অফ সেন্টেন্স স্ট্রাকচার। আমার পক্ষ থেকে যা দেওয়ার তা দিয়ে দিলাম। নাও সি আমরা আচ্ছা, কিভাবে বাক্যটি লিখি দেখেন। আমি মনে করেন লিখলাম, আমি লিখলাম অয়েল ক্রাইসিস নিয়ে একটা বাক্য লিখলাম, কি লিখলাম যে ডোনাল্ড ট্রাম্প সেইড ইট। এখন ধরেন এই যে ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোক এটা বলছে, হ্যাঁ,
ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, এই সেইড ইটের জায়গাতে আমি ধরে নিচ্ছি যে আপনি একটা এম ড্যাশ দিয়ে হয়তো বা কিছু বলবেন। সো এই জিনিসটাকে আমি এইভাবে মেনশন করলাম। পারবেন না? বুঝতে পারবেন না? হ্যাঁ জি স্যার। এখন এই একই জিনিস যদি আমি কপি করে নিয়ে যাই, ঠিক আছে, কপি করে নিয়ে গিয়ে এম ড্যাশ দিয়ে দেই, তারপরে বলি সেইড ডোনাল্ড ট্রাম্প, কোনো সমস্যা কি আছে বললে? না না দাদা। আমার তো কোনো সমস্যা নাই। আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আমি যদি বলি আমার এই যে বাক্যের প্যাচ গোছ আমি যাই করি না কেন, আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট ডোনাল্ড ট্রাম্প, এটা বুঝতে কারো সমস্যা আছে কারো? না দাদা। না এইবার আমি যদি বলি হি ক্লেইমড ইট, হি ক্লেইমড ইট, তিনি এটা দাবি করেছেন, তাহলে হি ক্লেইমড ইট দিয়ে আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো, তাহলে কি হবে? হু ক্লেইমড ইট, হবে না? হবে হ্যাঁ দাদা। ওই দাদা। ওকে, এইবার এই দেখেন আমি কিন্তু সেন্টেন্সের যত প্রকার প্যাচ আনা যাইতেছে সব আনতেছি, ঠান্ডা মাথায় বুঝছেন, একদম প্রথম থেকে বুঝছেন। ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, ইটের জায়গাতে এম ড্যাশ দিয়ে আলাদা করলাম, তারপর ওইটাকে আগে নিয়ে গিয়ে এম ড্যাশ দিয়ে বললাম সেইড ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্পের অ্যাডজেক্টিভ ক্লজ হি ক্লেইমড ইট, কি হলো? হু ক্লেইমড ইট, নাকি? হুম হ্যাঁ দাদা। ঠান্ডা মাথায় বুঝেন, আজকের এই ক্লাসটা সেরা আন্ডারস্ট্যান্ডিং হবে। হু ক্লেইমড ইট, মনে করেন আমি যদি হু কেটে দেই, তাহলে ক্লেইমডটা কি হয়ে যাবে? ক্লাইমিং। ক্লেমিং ক্লেমিং। তো বুঝতে পারছেন? জি হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার দেখেন, এবার দেখেন ঠান্ডা মাথায় আমরা একটু বুঝি। হ্যাঁ, এই যে আপনি বললেন হি ক্লেইমড ইট, আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে যে ইট, এই ইটের মিনিং হচ্ছে, এই ইটের মিনিং হচ্ছে যে ইউএস লেড আর্মি হ্যাজ, কি, সরি ইউএস আর্মি না, তার জল খেয়ালি দাঁড়ান, ইউএস আর্মি লেড ইউএস আর্মি হ্যাজ অ্যাচিভড ইটস টার্গেট ইন ইরান। আমি যদি বলি, তাহলে খুব লজিক্যালি এই ইটের জায়গাতে এটা বসে যাবে না বলেন তো? জি দাদা। হ্যাঁ লজিক্যালি যদি ইটের জায়গায় এটা বসে, তাহলে এখানে কোথায় বসবে? ইটের পরে ইটের ওখানে ইটের ওইখানেই বসবে, কিন্তু সেক্ষেত্রে আবার কি হবে? দ্যাট দ্যাট। বসাতে হবে, যেহেতু ক্লজটাকে কোনো চেঞ্জ না করে বসাইছি। মাথায় ঢুকছে? জি দাদা। হ্যাঁ স্যার আচ্ছা, এখন আপনি ঠান্ডা মাথায় আরেকটু বোঝার চেষ্টা করেন যে ইউএস আর্মি হ্যাজ অ্যাচিভড ইটস টার্গেট ইন ইরান। ধরে নিচ্ছি এই বাক্যটার সাথেই একটা অ্যাডভার্ব ক্লজ ছিল। কেন তারা মনে করতেছে এটা অ্যাচিভ করছে? সিন্স ইট হ্যাজ ইট হ্যাজ সাকসেসফুলি destroyed Iran's Iran's prominent লিডার্স। নিউক্লিয়ার সাইটস। তাহলে যদি এটা এখানে থাকে খুব লজিক্যালি, তাহলে এটাও তো এখানে চলে আসতে পারে, নাকি? জি দাদা। কথারই কথা। জি স্যার বাক্য কেমনে বড় করতেছি, ঠিক আছে? যদিও ইরানের আসলে কিছুই হয় নাই। হ্যাঁ, ইরান ইজ ইনফ্রাস্ট্রাকচারালি ইরান ইজ ডিভাস্টেটেড কারেন্টলি, এন্ড they have killed hundreds of their leader, but it will not change Iran's attitude in the long run, ঠিক আছে? ইরান উইল রিভাইভ এগেইন, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। ওকে, আর ইরান আফগানিস্তান এই দেশগুলো বেসিক্যালি এইরকম। তবে মেটাই দাদা। আপনি যদি দেখেন যে এটা যদি আমাদের আজকে আলোচনা না, তারপর আলোচনা 2 মিনিট শেষ করে দেই। ইফ ইউ লুক এট ভিয়েতনাম ওয়ার, তারপর কোরিয়া ওয়ার, আপনি দেখবেন এগুলো হচ্ছে চীনের আসলে কোনো, এই চীন বলছি, আমেরিকার কোনো ফায়দা ছিল না আসলে এই যুদ্ধগুলো করার, বিকজ টু এস্টাবলিশ দেমসেলস অ্যাজ সুপার পাওয়ার, ইট ওয়াজ এনাফ টু উইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অ্যান্ড দ্য আটলান্টিক সনদপত্র ওয়াজ এনাফ টু শিফট দ্য গ্লোবাল পাওয়ার। তারপরেও তারা এই যুদ্ধগুলো করছে, কোরিয়ান ওয়ারফেয়ার করছে, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে যে এই ভিয়েতনাম ওয়ার করছে। হ্যাঁ, তারপর 80-এর দশকে তারা
এই যে ইরান এই আফগানিস্তান ওয়ারফেয়ার করছে ইরাকে 80 থেকে, কেন করছে এটা একটা প্রশ্ন। এই এক কথায় উত্তর দিতে পারবেন তারা কেন এই যুদ্ধটা করছে? আমি কিন্তু আগেই বলে দিয়েছি, নিজেকে সুপার পাওয়ার হিসেবে এস্টাবলিশ তারা করেই ফেলছে। তাহলে এই যুদ্ধগুলো তারা কেন করলো বলেন তো? ওই সেই ভয়টা নাজুকতার ধরে জন্য। রাখার ভয় জন্য। থাকে, হ্যাঁ ভয় হ্যাঁ হ্যাঁ থাকে, তোর ভুলে না যায় তারা যে ভয়টা। স্টিল সুপার পাওয়ার এটা দেখানোর জন্য। আধিপত্য না, দেখানোর জন্য। এই অস্ত্র যে দাদা ব্যবসা আমি জিনিসটা বলতে অর্থ পারি? বিক্রির জন্য দাদা। অস্ত্র ব্যবসা ডিপ অর্থ বিক্রির অ্যানালাইসিস জন্য। করতে হবে, যেই কথাটা বইয়ে নাই সেই কথাটা বের করতে হবে নিজের নিজের বিচার বোধ দিয়ে। দাদা ওদের অস্ত্র অস্ত্রগুলো বাণিজ্য এবং মানে তাদের যাতে দাদা অর্থনৈতিক জং না ধরে অর্থ এই বিক্রির জন্য জন্য আমি বলি, বলছে। শোনেন 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 শোনেন, আমি বলি শোনেন, এটা যখন ডিপ অ্যানালাইসিস করবেন তখন আপনি উত্তর পাবেন। এটার জন্য মোট 3টা অ্যান্সার আছে। ফার্স্ট অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হলো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রানিং, আমেরিকা ওয়াজ হোল্ডিং টোটাল অফ দ্য গোল্ড রিজার্ভ, আই মিন টোটাল ওয়ার্ল্ডের গোল্ড রিজার্ভ ওদের কাছে চলে গেছে বলা যায়। তারপর তারা সেই গোল্ড দিবে না বলে ডলারকে ইন্ট্রোডিউস করলো। সো আমেরিকা রিয়েলাইজড 20 ইয়ার্স or 25 ইয়ার্স এগো অ্যাট দ্যাট টাইম যে যে কোনো না কোনো দিন পাবলিক বইলা বলবো যে ভাই ডলার আমরা নিমু না, ঠিক আছে, ডলার আমরা নিমু না, আমাকে গোল্ড ফেরত দাও। তখন এই নিক্সন শকটা দেওয়ার আগেই আমেরিকা বুঝাতে চাইছে যে আমরা সুপার পাওয়ার হিসেবে আছি, আমাদের কথা না শুনলে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে। এই যুদ্ধগুলোর কারণ ছিল একটাই, সেটা হচ্ছে নিক্সন শকের পরবর্তী সময়ে যেন তেলের দামের সাথে, সরি তেলের ট্রানজাকশনের সাথে ডলারকে কানেক্ট করে দেওয়া যায়। দ্যাট ইজ এস সিম্পল অ্যাজ দ্যাট। আর কোনো কারণ নেই যুদ্ধগুলো করার। আপনি ডিবেট করতে পারেন বসে আমার সাথে, কোনো সমস্যা নাই। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ডলারের জন্য। বুঝতে দাদা পারছেন কি আমরা বলছি? আমরা তো মানে যদি আমাদের থিঙ্কিং থেকে ভাবি তাহলে আমাদের প্রথম মাথায় আসবে যে আসলে ভয় দেখায় রাখা, যে হ্যাঁ আমরা সুপার পাওয়ার, তোমরা আমাদের কথা শুনতে হবে। কারে ভয় কিন্তু দেখাইবেন? আমি ধরেন পুরো আমি ওয়ার্ল্ডকেই তো আপনাকে ভয় করে আলটিমেটলি মেরে ফেলাম, ধরেন দাদা আমি এটা আপনাকে যদি হয় ভয় তাহলে করে মেরে ইরানের ফেলাম, নিউক্লিয়ার ভাই আপনার নিউক্লিয়ার ভয় পাওয়ার দেখে লাভ থ্রেট কেন? কি? আমার লাভ থাকতে তো হবে তাই না? হ্যাঁ কারণ আমেরিকা ফর অ্যাবাউট 2 ডিকেড থিঙ্ক ওভার করছে যে আমি যে ছাপাচ্ছি, ডলার ছাপাচ্ছি, ডলার তো কেউ নিবে না, আমাকে এমন এক জায়গায় ডলারকে আটকাতে হবে। ওই ডলার আটকানোর আগ পর্যন্ত তারা সব জায়গাতেই জিনিসটাকে এস্টাবলিশ করছে, ভয়টাকে, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি জানেন কিনা আমি জানি না, আমেরিকার টোটাল রিজার্ভের বলা হয়ে থাকে 75 থেকে 80% রিজার্ভ এখনো গোল্ডেই রাখা আছে। ইন্টারেস্টিংলি ওরা যে গোল্ডে রাখছে 8,433 টন স্বর্ণ, সেই স্বর্ণের ভ্যালুয়েশন এখন পর্যন্ত সেই 1930-র ভ্যালুয়েশন, অর্থাৎ $30 পার আউন্স। যদি ওরা এখন বর্তমান বাজারে ফালায়া ভ্যালুয়েশন করে তাহলে ডলার, তাহলে দেখেন যে আপনার ওদের রিজার্ভের পরিমাণ কি হয়ে যাবে। এগুলো পরে আলোচনা, এগুলো আপনি না চাই বাদ দেন। দাদা বাট পেট্রো ডলার চুক্তির পরে তো দাদা ওদের আমি মানে পারি না, হোয়াট ইজ পেট্রোল আমি যাই না ভাই, মূল কাজে আসেন। একটু Sorry, ডিটেলস করতে আমরা জানি না। তো এবার দেখেন এই পর্যন্ত যা লিখলাম তা বুঝতে পারছেন না সবাই? একটু বলেন তো বুদ্ধি করে। জি স্যার। হ্যাঁ দাদা। এই পর্যন্ত আমরা তাহলে বুঝতে পারছি, ঠিক আছে। এখন দেখেন, এখন ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, ঠিক আছে। এই যে আপনি অ্যাডভার্ব ক্লজটা আনলেন এই মুহূর্তে ইরানের সাথে কানেক্ট করে, এই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, আর এই যে হ্যাজ সাকসেসফুলি ডেস্ট্রয়েড, কি ডেস্ট্রয় করছে? অবজেক্ট হচ্ছে ইরানের প্রমিনেন্ট নিউক্লিয়ার সাইট। আমি যদি বলি এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আপনার কোনো সমস্যা আছে আনলে? নাই। আমি যদি বলি দ্যাট আর লোকেটেড, লোকেটেড ইন কোথায়? নাতাঞ্জ। নাতান তারপরে কি বলেন? ফোর্দো, ফোর্দ ইস্পাহান। ইস্পাহান ইস্পাহান। ফোর্দোয়ানটা মানে PHORDO দিয়ে লেখে ইস্পাহান, অ্যান্ড ইস্পাহান, সরি মিলাই নিন, ঠিক আছে। আমি যদি বলি যে এই বাক্যে যা লিখছেন, এই বাক্যে আপনি যা লিখছেন তা ঠিক আছে, কিন্তু এটা প্রবলেম হইলো আমি এটাকে রিডাকশন করবো, দ্যাট আর বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা আছে? না না সমস্যা নেই। দেখেন কত সুন্দর বাক্য লিখছেন, কিন্তু বাক্যের যে মেইন কাহিনী, আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জায়গায় যে ইটের জায়গায় যে আমি নাউন ক্লজ আনবো, সেটা কি আমি এখন পর্যন্ত আনছি? না না না। আনি নাই, আমাকে আনতে হবে, ঠিক না? ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখেন। তাহলে আমরা আসেন এবার এই নাউন ক্লজটাকে আনি, আসেন দেখি। নাউন ক্লজ আনার আগেই কয়টা ওয়ার্ড হয়েছে আমরা দেখি তো, আসেন। নাউন ক্লজ আনার আগেই আমাদের 30টা ওয়ার্ড হয়ে গেছে, তো 50 থেকে 100 তো 50টা হয়ে যাবে, টেনশন নিয়ে না যান। তো এখন ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, সে কি বলছে, সে কি বলছে এটা আমরা একটু দেখি। যে ইরান, আমি মনে করেন বলতেছি যে
আমি আপনাদের আলোচনার সুবিধার্থে এই ডোনাল্ড ট্রাম্প সেইড ইট, হ্যাঁ সরি, এই সেইড ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে আসলাম। কারণ আমি কিন্তু যা কিছুই অ্যাড করছি তা হইলো ট্রাম্পের লগে লাগাই দিছি, তাই না? হুম হ্যাঁ দাদা। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট মূল বাক্যের নাউন ক্লজ বসায় দাও। ঠিক আছে, আসেন তাহলে আমরা এবার বসাই। চলেন, তো আমরা এবার নাউন ক্লজ বসাইলাম। কি বসাবো নাউন ক্লজটাতে? আমি মনে করেন বললাম যে ইরান উড, কি বলতে পারি আমরা? ইরান উড নেভার অ্যাটেম্পট, সরি, কি লিখতে পারি? কি লিখতে পারি? ডোনাল্ড ট্রাম্প কি বলতে পারে? সে তো অনেক ফ্ল্যাশি বা শো অফ টাইপের স্টেটমেন্ট গুলো দিবে। সে কি বলতে পারে বলেন? হ্যালো, আমরা সিভিলাইজেশন বুঝি সভ্যতা না, জোরে ধ্বংস বলেন। করে দিব। হ্যাঁ, সভ্যতা ধ্বংস করে দিবে দাদা ডোনাল্ড আচ্ছা, ট্রাম্প। আমি মনে করি লিখলাম যে ইরান উড রিট্রিট ফ্রম হরমুজ স্ট্রেইট। ইরান কি করবে? হরমুজ স্ট্রেইট থেকে সরে আসবে। এই কথাটাই মনে করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আঙ্কেল কইছে। তাহলে এই কথাটা যদি কইয়া থাকে, তাহলে বাক্যটা এবার কি হবে একবার ভাবেন। দাঁড়ান, এই যে বাক্যটা কি আমরা একটু ভাবি আসি। বাপ দাঁড়ান, এই রেকর্ডিংটা অন রাখছিলাম না আমি ক্লাসের? হ্যাঁ দাদা, অন্ত হ্যাঁ দেখাচ্ছে। স্যার অনই আছে। হ্যাঁ, আমি না ভুলে যাই মধ্যে মধ্যে, এটা খেয়াল করে নিলে বিশাল বড় ঝামেলায় পড়লাম। কারণ এত বড় ক্লাস নেওয়ার পরে গুছিয়ে গেছে, তারপরে আবার এটা নেওয়া খুব টাফ। একই ক্লাস দুইবার নিলে কোয়ালিটি সেম থাকে না। একই ক্লাস একবার নেওয়ার পর মিনিমাম 1 মাস গ্যাপ দিতে হবে সেই একই ক্লাস নিতে গেলে। এই যে আমি লিখলাম, এই যে দেখেন আমি লিখলাম যে ইরান উড রিট্রিট ফ্রম হরমুজ স্ট্রেইট। ঠিক আছে, তাহলে এই যে আমি বললাম ইরান উড রিট্রিট ফ্রম, এখানে মনে একটা দা লাগবে যেহেতু প্রণালীর নাম। হ্যাঁ, ইরান উড রিট্রিট ফ্রম দ্য হরমুজ স্ট্রেইট, আমি যে বললাম। এখন ধরেন, উদাহরণস্বরূপ বলতেছি, আমি মনে করেন বললাম যে এই যে ইরান, এই ইরানের জন্যই মনে করি যে একটা অ্যাজেক্টিভ ক্লজ আমি আনতে পারবো না? এবার বলেন তো বুদ্ধি করে। জি দাদা। পারবো কিন্তু। তা আমি ইরানের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ আনলাম কিভাবে? আমি এখন আর টাইম নষ্ট না করে সরাসরি এনে দিচ্ছি যে দ্যাট, কি বলতে পারি বলেন? That is located in the Middle East. হ্যাঁ, ওয়েস্ট এশিয়া, কান্ট্রি অফ ওয়েস্ট এশিয়া। আচ্ছা, এই যে এটাকে তো আমরা বলতে পারি যে ও মধ্যপ্রাচ্যের বেশ পাওয়ারফুল। That is the superpower of হরমুজ স্ট্রেইট দিয়ে তো একটা ও অ্যাডজেক্টিভ ক্লজ হরমুজ। আনা যায়। আচ্ছা হুইচ ভাব, কন্টেইন ওকে that ওকে ওকে, placing যখন naval বলবেন mine. তখন তো ভাববেন, আরো আরো ভারী ভারী সেন্টেন্স চিন্তা করবেন। ঠিক আছে, এই যে ইরান ইরান would কন্টিনিউয়াস retreat from the স্যাংশন ফেস Hormuz করতেছে Strait, ঠিক ইউ আছে? ওয়েস্ট, হ্যাঁ, তা আমরা কি বলতে পারি? কন্টিনিউয়াস স্যাংশন হরমুজ ফেস করতেছে। স্ট্রেইট দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা যায় না এখানে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দ্যাট রিসিভ, ঠিক আছে, দ্যাট রিসিভ কি লিখবো? দ্যাট রিসিভস, আমি বললাম যে মিলিটারি Continuous threat. ফ্যাসিলিটিস ফ্রম রাশিয়া অ্যান্ড ইরান, সরি ইরান বলতেছি, চায়না। এখন এই যে দ্যাট রিসিভস যদি আমি লিখে থাকি, তাহলে আপনি বুদ্ধি করে বলেন দ্যাট রিসিভস কে কি লিখতে পারবো আমরা? বলেন তো একটু বুদ্ধি করে। রিসিভিং। রিসিভিং। রিসিভিং লিখতে পারবো। এই যে আমি লিখলাম রিসিভিং, তাহলে দ্যাট কেটে দিলাম, রিসিভটা কি হয়ে গেল? রিসিভিং হয়ে গেল, রিসিভিং হয়ে গেল। এবং আমরা এটাও জানি যে এই রিসিভিং মিলিটারি ফ্যাসিলিটিস ব্লা ব্লা ব্লা, এটা কিন্তু ইরানের আগে নিয়ে বসতে পারে না? জি দাদা। পারে। পারে। এই যে দেখেন, এখন আপনি যদি ধুম করে দেখেন রাশিয়া এন্ড চায়না, তারপরে কমা দিয়ে ইরান, আপনার কাছে মনে হবে কি রে ভাই, সারা জীবন পড়লাম প্রথম দুইটা কমা দিয়ে লাস্টে এন্ড, কিন্তু এখানে সুমন ভাই করলো কি? এটা আপনার কাছে মনে হবে কিন্তু, সেন্টেন্স তো রাইট, কারণ লজিক্যালি আমি
প্রেজেন্ট পার্টিসিপেলটাকে আগে নিছি নাকি? হ্যাঁ আচ্ছা, এবার আমি যদি বলি হরমুজ স্ট্রেইটের মধ্যে আমি যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসি, সেটা কি বলবো? দ্যাট ভাইটাল ট্রান্সপোর্টস কন্ডুইট। অ্যাবাউট, ভাই কমন ইংলিশ গুলো বাদ দেন, আরো অ্যাডভান্স চলে আসেন। দ্যাট ট্রান্সপোর্ট অ্যাবাউট 20% কি ক্রুড অয়েল, গ্লোবাল ট্রেড ক্রুড অয়েল, ঠিক ক্রুড আছে, অয়েল। ক্রুড হুম। অয়েল অফ ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমি। ডিমান্ড। তাহলে এখানে তাহলে কি হবে? দ্যাট কাটবো, তাহলে কি হবে? ট্রান্সপোর্টিং, কমা দিয়ে ট্রান্সপোর্টিং অ্যাবাউট 20% ক্রুড অয়েল অফ অফ গ্লোবাল ডিমান্ড। হয়ে গেল কিনা বলেন? সেই ভাই। হ্যাঁ দাদা। হয়ে গেল, দ্যাটস ইট। এইবার দেখেন বাক্যের কত মারপ্যাচ আমরা দিছি। এখন যদি এই মারপ্যাচ যুক্ত বাক্যটাকে মনে করেন সিম্পলি কপি করে বসায় দিই, তাহলে দেখেন বাক্যটা কত পশ হয়ে গেল, দেখছেন? বাবা টমডিস, যাও, আমি ক্লাসটা শেষ করে, হ্যাঁ গো গো বেবিস, হ্যাঁ খেলো গো তোমরা। তাহলে বাক্যটা হয়ে গেল কিনা বলেন? হলো স্যার। হইলো। এখন দেখেন আপনার বাক্যে কয়টা ওয়ার্ড হচ্ছে, দেখেন আই থিঙ্ক 50টা হয়ে গেছে, একদম গুনে গুনে 50 ওয়ার্ড, দেখছেন? দেখেন নিচে দেখেন 50। স্যার আর কিছু মাথায় ঢুকবে না। আর ঢুকবে না মাথায় আজকে, আমি জানি। দিস ইজ দ্য সেন্টেন্স। একটা বাক্য লেখার জন্য আমি আপনাদের 11টা ক্লাস সময় নিছি। এই বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ সবকিছু আছে। এবং দেখেন আমি কোনো কপি পেস্ট করি নাই, জাস্ট ইনস্ট্যান্ট ডেলিভারি। যদি এগুলো আপনি লিখবেন না, কিন্তু এগুলো হচ্ছে প্র্যাকটিস করে করে নিজেকে শানিত করে রাখা সবসময়, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আজকের আগের ক্লাস 11টা অনেকটা ক্লাস যে অ্যাডভান্স করছি ক্লাস দাদা, হয়ে গেল। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া কি বললেন? আগের যে 11টা ক্লাস কিছু কিছু যদি ল্যাগিং থাকে, আজকে মানে পুরোটা সেন্টেন্স আকারে লিখছেন, মানে সেক্ষেত্রে সবগুলা যেগুলো প্রবলেম ছিল এগুলো আজকে ক্লিয়ার হয়ে গেছে, মানে এইটাই সেন্টেন্স আমি তো পুরোটা বারবার লিখছেন তো বলছি, সবগুলাই প্র্যাকটিস ক্লিয়ার হয়ে গেছে। করবেন আর শুধু ক্লাসটা করবেন, দেখবেন সব ক্লিয়ার করবেন, কোনো কিছু বাদ দাদা রাখবো না। আমাদের দাদা ভেজাল লাগে হচ্ছে ডিমান্ডের পরে সেইড থেকে। হ্যাঁ ওইটুকু বেশ ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু এই সেইড ডোনাল্ড ট্রাম্প ক্লেমিং দ্যাট, হ্যাঁ, এইখান থেকে আমাদের মূলত ঝামেলাটা লাগে। এখন বুঝতে পারছেন না ঝামেলাটা কেমনে লাগছিল? হ্যাঁ হ্যাঁ দাদা। কেন তো হয়ে গেল, সে ঝামেলা কি? তাহলে আপনারা খুশি তো নাকি? জি দাদা। হ্যাঁ স্যার। কিন্তু মাথায় রাখবেন, আমরা কোনোভাবেই এত বড় বাক্য জিন্দিগিতেও লিখবো না পরীক্ষার হলে। আমরা পরীক্ষার হলে খুব মেপে মেপে লিখবো। ধরেন আপনাকে পরীক্ষার হলে বলছে যে ভাই 250 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখো। একটা সিম্পল জিনিস বলি আপনাকে, আপনাকে যদি বলা হয় 250 ওয়ার্ডের একটা আর্টিকেল, আপনার 50 ওয়ার্ডের বাক্য লিখতে হবে না ভাই। আপনি যদি মনে করেন 20 ওয়ার্ডের বেশি না, 12টা বাক্য লিখেন, তাইলেই আপনার 240 ওয়ার্ড হয়ে গেছে। আপনি 20 ওয়ার্ড পর্যন্ত পারলেই হবে। এই 20টা বাক্যের মধ্যে একটা বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজের প্যাচ দেখাবেন, একটা বাক্যে অ্যাডভার্ব ক্লজের প্যাচ দেখাবেন, একটা বাক্যে নাউন ক্লজের প্যাচ দেখাবেন, একটা বাক্যে রিডিউসড নাউন ক্লজ, এই রিডিউসড অ্যাডভার্ব ক্লজ দেখাবেন, একটা বাক্যে প্রেজেন্ট পার্টিসিপেল দেখাবেন, একটা বাক্যে পাস্ট পার্টিসিপেল দেখাবেন, একটা বাক্যে অ্যাপোজিটিভস দেখাইবেন, ঠিক আছে? একটা বাক্য সিম্পল লিখবেন, একটা বাক্য কনজাংশনে যুক্ত করবেন। এইরকম কয়েকটা ভ্যারিয়েশন নিজের মতো গুছিয়ে নেবেন, বারবার লিখবেন, 1 মাস লিখে নিয়ে নিয়মটা মেনটেন করে আপনার রাইটিং ড্রামাটিক্যালি, ড্রাস্টিক্যালি, ট্রিমেন্ডাসলি, আনপ্রেসিডেন্টেডলি চেঞ্জ হয়ে যাবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? এটা কোনো মলম বিক্রি বিজ্ঞাপন না, দিস ইজ রিয়ালিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। টুডে কোনো কোশ্চেন নাও হবে না, আমি বিদায় নিচ্ছি। বাই বাই, গুড নাইট সবাইকে। ওকে, গুড নাইট। নমস্কার।